Now, before listening to the expert of this program, it is my proud privilege to invite Dr. Devdut Ghosh Thakur, advisor, School of Media Science and Entertainment, Macau WB, to talk on the theme, general theme, ergonomics for everyone. He shall basically prepare the groundwork. On that groundwork, Professor Somnath Gangopadhyay will speak on the specific topic, human in design. So, I would request Professor Ghosh Thakur, Dr. Ghosh Thakur to take it. আমি একটু আর্গোনমিক্স সম্পর্কে একটু বলি, আর্গোনমিক্স সাবজেক্টটা কি। তো এখানে শিবময় বাবু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিলেন, প্রফেসর ছিলেন, ওনারও স্পেশাল পেপার ছিল আর্গোনমিক্স। আমি একটা ফিজিওলজি স্টুডেন্ট, আমারও স্পেশাল পেপার আর্গোনমিক্স। তার মানে যে লোকটা ফিজিওলজি পড়ছে তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং এর যোগ নেই, অঙ্কের যোগ নেই, তারও একটা স্পেশাল পেপার আর্গোনমিক্স। আর যে মানুষটা সারা জীবন অঙ্ক নিয়ে কাটিয়েছেন, প্রযুক্তি নিয়ে কাটিয়েছেন, তারও স্পেশাল পেপার আর্গোনমিক্স। ওনারও পিএইচডি সাবজেক্ট আর্গোনমিক্স, আমারও পিএইচডি সাবজেক্ট আর্গোনমিক্স, সোমনাথেরও পিএইচডি সাবজেক্ট আর্গোনমিক্স। তার মানে আর্গোনমিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা যিনি ইন্ডাস্ট্রিতে আছেন, যিনি ইঞ্জিনিয়ার, তার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, আর আমরা যারা ইঞ্জিনিয়ার নই, যারা প্রযুক্তিবিদ নই, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কেন? এখানে সবাই সায়েন্সের স্টুডেন্ট। আর আর্গোনমিক্স কথাটার উৎপত্তি যদি আমি জানি, কিছুটা বিভাগ বলেছে। আর্গ মানে কি? আমরা সবাই আর্গ কথাটা জানি। আর্গ মানে কি? আর্গ হচ্ছে কিসের ইউনিট? ওয়ার্কের ইউনিট হচ্ছে আর্গ। আর নমিক্স মানে হচ্ছে স্টাডি। মানে এই যে একটা মানুষ কাজ করছে বা একটা মেশিনও কাজ করছে, এই দুটোরই যে এই যে কর্মক্ষমতা এবং তার সঙ্গে যে একটা মিলিয়ে দেওয়া দুটোকে, মানুষ এবং মেশিন। একটা মেশিনকে চালাবে কে? একটা মানুষ চালাবে। মানুষ যদি সেই মেশিনটাকে চালাতে নাই পারে, তাহলে সেই মেশিনটার কোনো লাভ নেই। আমরা যখন প্রথম আর্গোনমিক্স নিয়ে কাজ করতে শুরু করলাম, আমরা দেখেছি আমাদের এখানে যে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, বিশেষ করে আমি ক্যানারির কথা বলছি, আমি ক্যানারিতে কাজ করেছি, সেখানে সব জার্মানি থেকে মেশিন এসছে, বিশাল বিশাল মেশিন। সেখানে দেখা যাচ্ছে এক একটা ওয়ার্কার সে প্রায় সেই মেশিনের উপর হুমড়ি খেয়ে পড়েছে। তার মানে মেশিনটার যা স্প্যান আছে, ধরুন দুটো সুইচ আছে, দুটো সুইচের যা ডিস্টেন্স আছে, সে দুটো সুইচের ডিস্টেন্স কেমন? একটা জার্মানের তৈরি মেশিন, একটা জার্মান লোক, তার সে কত লম্বা, তার হাত কত লম্বা, তার সেগুলো কি, সে যত সহজে ওই জিনিসগুলো অপারেট করতে পারবে। আমাদের যখন একটা লেবারকে দেওয়া হলো অপারেট করতে, তার কাছে কি মনে হলো এটা একটা দৈত্য, সে ওর উপরে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু তবুও কি করছে, মেশিনগুলোকে কাজ করতে পারছে না। আমাদের যখন প্রথম লোকোমোটিভ ইঞ্জিন যখন আমাদের ইন্ডিয়াতে আসে, জাপান থেকে এসেছিল, তখন প্রচুর অ্যাক্সিডেন্ট হতো। তখন যখন সার্ভে করে দেখা গেল কেন এত অ্যাক্সিডেন্ট, দেখা গেছে যে জাপানের যারা লম্বা চওড়া মানুষ, ইঞ্জিনের সবকটা যে সমস্ত নবগুলো আছে, সেগুলো তৈরি হয়েছিল কি, তাদের হাইটে। একটা যে লিভার চাপবে, সে লিভার চাপার জন্য তো আমার পায়ের তো প্রেশার দরকার। কারণ আমার যদি পায়ের মাসেল গ্রোথ যদি সেরকম না হয়, আমি সেই লিভারটাকে চাপতে পারবো না, আমি সেই হাত দিয়ে সেই লিভারটাকে চাপতে পারবো না। সেই যে আমি যে মেশিনটাকে এনেছি, লোকোমোটিভ ইঞ্জিনটাকে প্রথমে আনলাম, সেটা জাপানিজ ডিজাইন। তার মানে যে লিভারটা আছে, যেটা আমি হাত দিয়ে নামাবো কিংবা পা দিয়ে চাপবো, তাতে যে পরিমাণ এনার্জি দেওয়া দরকার হয়, আমার ইন্ডিয়ান যে সমস্ত শ্রমিক মানুষ, তাদের মাসেলগুলো অতটা ডেভেলপ নয়। আমি সেই পরিমাণ চাপ দিয়ে আমি লিভারটাকে চাপাতে পারছি না, কিংবা হাত দিয়ে ঘোরাতে পারছি না, স্টিয়ারিং ঘোরাতে পারছি না। তারপরে কি হচ্ছে, বিপদের সময়, এমনিতে বিপদের সময় মানুষ কি হয়, নার্ভাস হয়ে যায়। তখন কি হয়, তখন যে লোকটা চালাচ্ছে লোকোমোটিভ ইঞ্জিন, সে কিং কর্তব্য বিমূল হয়ে যায়, তার জন্য অ্যাক্সিডেন্টের রেটটা বাড়ছে। তখন কি হলো, এইখানে হচ্ছে আমাদের কি আর্গোনমিক্স এর আমাদের প্রধান উপযোগী এফেক্ট। ইঞ্জিনিয়ারও কাজ করবে এবং যে লোকটা ফিজিওলজি পড়ে এসছে সেও কাজ করবে। কারণ কি, আমাদের আর্গোনমিক্সটা হচ্ছে আমরা বলি ম্যান মেশিন এনভায়রনমেন্ট কম্পেটিবিলিটি। মানে ধরুন আপনি একটা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনি গরমকাল, আপনি ট্রেনের মধ্যে আসছেন, আপনি ট্রেনে ঝুলতে ঝুলতে আসছেন, ঘামতে ঘামতে, আপনার ব্যাগের মধ্যে কি আছে, একটা সোয়েটার, একটা মাফলার, একটা বাদর টুপি। কেন? আপনি যখন এসে ওই ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকবেন, সেখানকার টেম্পারেচার কত, একেবারে কম। মানে ওই টেম্পারেচার তৈরি হয়েছে কার জন্য? মানুষের জন্য তৈরি হয়নি। টেম্পারেচার রাখা হয়েছে কম কার জন্য? যন্ত্রের জন্য। তাহলে আমরা কি করছি, আপনি একটা ফ্রিজ কিনুন, একটা গাড়ি
আপনি পুরোপুরি ব্যবহার করবেন না, 50% ইউজ করবেন। কারণ আমি যদি 50%-এর উপরে আমি এটাকে ইউজ করি, কি হবে, তার লংজিভিটি কমে যাবে, সে ঠিকমতো কাজ করতে বেশি দিন। মানুষের ক্ষেত্রে আমরা করি, কোনোদিন করি না আমরা। কি কারণ মানুষ একটা মেশিন, যে ফ্রিজের যা ক্যাপাবিলিটি আছে, একটা মানুষের কি হিউম্যান মেশিন, তাকে কি করতে হয়, তাকে ঠিকমতো খেতে হবে, তাকে ঠিকমতো তাকে কাজ করার জায়গা দিতে হবে, এবং তার কি কাজ যাতে সে যেটা পারে। আমরা সবসময় মানুষের কি করি, যেটা উনি বলছিলেন রেজিস্টার স্যার চিওময় বাবু, ওয়ার্ক প্রেশার যদি ট্রিমেন্ডাস হয়ে যায়, মানে আমি যে আমার যে এবিলিটি, আমার যে ব্রেনের যে এবিলিটি, আমার যে মাসেলের যে এবিলিটি, তার থেকে যদি আমি বেশি করে ফেলি, তাহলে কি একটা মেশিনও নষ্ট হয়ে যাবে, আমার হিউম্যান মেশিনও কি নষ্ট হয়ে যাবে, স্ট্রেসটা নিতে পারবে না। স্ট্রেস কি, আমরা যদি একদম পুরো সিম্পল আমরা যদি করি, স্ট্রেসটা কি, স্ট্রেস হচ্ছে আমি যে একটা কন্ডিশনে আছি, সেই কন্ডিশনটা যদি আমি সামান্য চেঞ্জ করে দিই, তারপরে কি হবে, আমার মধ্যে একটা প্রতিক্রিয়া। দ্যাট প্রতিক্রিয়াটা কি, দ্যাট রিঅ্যাকশনটা ইজ স্ট্রেস, আর কিছু না। আমরা কি চেষ্টা করি অলওয়েজ স্ট্রেস ফ্রি থাকার জন্য, পুরোপুরি 100% স্ট্রেস ফ্রি কখনো থাকা যায় না, সাইকোলজিক্যালিও থাকা যায় না, ফিজিক্যালিও থাকা যায় না। আমরা কি করি, আমাদের আর্গোনমিক সাবজেক্টটা হচ্ছে যে মানুষকে যতটা সম্ভব আমরা স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করি। ধরুন আমি একটা উদাহরণ দিই, আমি কাজ করতাম একটা বড় খবরের কাগজে, আনন্দবাজার পত্রিকায়। তো আমাদের আনন্দবাজার পত্রিকায় একবার 90 সালে খুব চেঞ্জ হলো, পুরো বিল্ডিং ঝকঝকে বিল্ডিং হলো। আমাদের যেখানে একটা নিউজ রুম ছিল, সেই নিউজ রুমে 90টার মতো পিসি চলে, আর বড় বড় লাইট। সেইখানে গিয়ে দেখছি মানে কেউ 10 মিনিটের বেশি কাজ করতে পারছে না কম্পিউটারে বসে, কারণ এত আলো গ্লেয়ার হচ্ছে চোখে। তখন কি হচ্ছে, তখন লোকের কি হচ্ছে, যে লোকটা একটা খবর লিখবে বা একটা কিছু জিনিস লিখবে, একটা এডিটোরিয়াল লিখবে, তার মাথার কাজটা করতে হবে, তাকে কনসেন্ট্রেশন দিতে হবে, সে কম্পিউটারে 10 মিনিটে বসতে পারছে। তারপরে কি হবে, তার যে প্রোডাকশনটা, সে একটা হচ্ছে সে বারবার করে উঠছে, ঘুরে আসছে, একবার করে চা খেয়ে আসছে, সিগারেট খেয়ে আসছে, তারপরে আবার এসে বসছে। তার মানে কি হচ্ছে, তার টাইমটা নষ্ট হচ্ছে, এবং যে প্রোডাক্টিভিটি আমি তার থেকে আশা করি তার থেকে কম কি হচ্ছে, তার থেকে কম প্রোডাক্টিভিটি হচ্ছে। তখন আমাদের একবার আনন্দবাজারে আগুন লেগে পুড়ে গেল। পরের বার আমরা কি করেছিলাম, আমি কতগুলো প্রেসিডেন্সি কলেজের ছেলেকে এনে একটা স্টাডি করেছিলাম। স্টাডি করিয়ে দেখেছিলাম যে এই যে এতগুলো এরকম ঝকঝকে সাদা এবং চকচক করছে তার উপরে সিলিং, এতগুলো লাইট, এতগুলো কম্পিউটার, তাতে কতখানি কাজের ক্ষতি হচ্ছে একটা ওয়ার্কার। সেটা আমরা একটা রিপোর্ট আমাদের আনন্দবাজার পত্রিকায় আমি ম্যানেজমেন্টকে দিয়েছিলাম। আনন্দবাজার আগুন লাগলো, পুড়ে গেল, এবার নতুন নিউজ রুম তৈরি হবে। তখন আমাকে মানে একদিন আমাকে মনে পড়ে, তখন আমাকে মনে পড়লো যে তোমার যে রিপোর্টটা দিয়েছিল সেটাও পড়ে গেছে আগুনে, সেটা কোথায়। তো যাই হোক, আমরা ওই কম্পিউটার থেকে প্রিন্ট আউটটা বার করে আমি নিয়ে এলাম, নিয়ে এসে তখন ইঞ্জিনিয়ারের সঙ্গে ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসাবো। এখন যদি আনন্দবাজারের নিউজ রুমটা যায়, দেবে দেখতে একেবারে বাজে, সুপ্রিয় কাজ করে এসছে, একেবারে বাজে। কি বাজে, বিশাল সিলিং, তার উপরে ডার্ক একটা সবুজ মারা আছে। কেমন মারা আছে, যে আর এখন যদি কে কাজ করে কোনো গ্লেয়ার নেই, কারণ এই যে উপরে যে আমি একটা বড় মানে উঁচু সিলিং, সেখানে ডার্ক রং লাগিয়েছি, তাতে কি হয়েছে, সব আলোগুলো শুষে। তার মানে কি হলো, এখানে মানুষটার সুবিধার জন্য আমি ইঞ্জিনিয়ারিংকে আমি অ্যাপ্লাই করলাম। তার মানে আমাদের আগুনের সাথে একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, সে মানুষ, যন্ত্র এবং এনভায়রনমেন্ট। ধরুন এই যে আমরা কি চাই, যে একটা মানুষকে আমি পুরোপুরি কমফোর্ট দিতে পারবো না, যদি আমি মানে 10% কমফোর্ট দিতে পারি, সেটাই হচ্ছে আমার লাভ। ধরুন আমি গতকাল একটা জ্যাকেট পরেছিলাম, সেটা মাথা দিয়ে গড়িয়ে খুলতে হয়, আজকে এইটা পরে এসেছি। কেন পরে এসেছি, কারণ এখন আমি সকালবেলা আমার কি রোদ, ভীষণ ঠান্ডা, যত বেলা বাড়াচ্ছে কি হবে, আমার গরম বাড়ছে, আমি পুরো সোয়েটার খুলতে পারছি না, তাহলে ঠান্ডা লেগে যাবে, যেমন আমার গলা ধরে গেছে, আবার আমি পুরো পড়তেও পারছি না। সেজন্য আমি এটা পড়েছি, কারণ ইটস এ কমফোর্ট ডিজাইন। মানে তার মানে কি, এইটা এই যে আমি যতক্ষণ না পর্যন্ত আমি নিজে কমফোর্ট ফিল করব, আমার যে কাজটা করার, সেই কাজটা আমি ঠিকঠাক ভাবে করতে পারবো না। আমি যত মানুষকে কমফোর্ট দেব, তত কি আমি আমার কাছ থেকে আমি পুরোপুরি কাজ আদায় করতে পারবো। এবং আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কর্মক্ষেত্রে এই যে মানুষকে যে কমফোর্ট দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটার নাম হচ্ছে আর্গোনমিক্স। সেখানে আমরা কি চেষ্টা করি, আমরা এখানে হচ্ছে কনসেপ্টটা হচ্ছে, কারণ বিদেশি কোম্পানি তাদের যন্ত্রপাতি বিক্রি করে,
সেই মেশিনটা নিয়ে আসে, সেইখানে আমি জোর করে মানুষটাকে কাজে মানে বসাই। আমাদের কনসেপ্টটা হচ্ছে যে ফিটিং দ্য ম্যান টু দ্য টাস্ক না, ফিটিং দ্য টাস্ক টু দ্য ম্যান। মানে আমি এমন ভাবে আমার কর্মক্ষেত্রটা তৈরি করব সেখানে মানুষটা তার সর্বোচ্চ মানে ক্ষমতা দিয়ে, সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল কমফোর্ট দিয়ে সে সেখানে কাজ করতে পারবে। তাহলে কি করব, সেখান থেকে আমি তার কাছে 100% রেজাল্ট আশা করতে পারি, আদারওয়াইজ নয়। একটা মেশিনকে আমি মানে একটা ফ্রিজের মধ্যে ফ্রিজকে রাখবো মানে একদম আদর করে, গাড়িকে রাখবো আদর করে, স্কুটারকে রাখবো আদর করে, মানুষকে সব থেকে অনাদরে রাখবো, যাতে সে একটা এমন কন্ডিশন পায় যেখানে সে 100% কাজ করতে পারবে। সেটাই কি, সেই আমাদের এই আর্গোনমিক্স এর লক্ষ্য। আমরা দেখবেন যারা মেট্রোয় চলাফেরা করে বা বাসে চলাফেরা করে, আমাদের কি আছে, আমরা সবসময় কি ট্রেনে হ্যান্ডেল নেই, ধরতে পারছি না, একজন একজনের ঘাড়ে পড়ে যাচ্ছি, ট্রেনে উঠেই বলে আবার এই কম্পার্টমেন্ট, এইখানে ঠিক মতো দাঁড়ানো যাবে না, ধরা যাবে না। কিন্তু নতুন এক ধরনের মেট্রো এসছে আমাদের কলকাতা শহরে, পুরোপুরি আর্গোনমিক ডিজাইন। দেখবেন কি তার অনেকগুলো হ্যান্ডেল, অনেকগুলো ধরার জায়গা, এবং সেই হ্যান্ডেলগুলো নিচে নেমে আছে, কারণ আমাদের হাইট, আমাদের লম্বা মানুষও আছে, আমাদের বেটে মানুষও আছে, সবাই যাতে একটা কম্পার্টমেন্টে কমফোর্ট পায়, তার জন্য কি নতুন ভাবে ডিজাইন করেছে এই কোম্পানি। তো আমাদের আর্গোনমিক্স থেকে আসলে আমাদের দেশ, তো আমাদের দেশে এই সমস্ত যত যত ভালো সাবজেক্ট, এই সাবজেক্টগুলো কি ঠিক মতো আমি বলছি, আমরা যখন একটা কাজ করছিলাম এই চেয়ার ডিজাইন, বলছিল স্যার বলছিলেন চেয়ার, আমরা চেয়ার ডিজাইন করছিলাম, তো গোদরেজ আমাদের সঙ্গে কাজ করছিল। আমাদের কাছে সব থেকে বাধা করতে পেলাম যারা অর্থোপেডিক সার্জন এবং যারা ফিজিওথেরাপিস্ট, কারণ তারা একটা গ্রুপ করে মোটামুটি একটা এমন প্রেশার ক্রিয়েট করলেন যে না আমরা কি করছি, আমরা এই একটা ডাক্তারি পেশার এগেইনস্টে কথা, কিন্তু আমরা যে কাজটা করছিলাম কি, আমরা আর সস্তায় আর্গোনমিক চেয়ার ডিজাইন করছিলাম, যাতে এই যে মানুষ যারা 7-8 ঘন্টা ওই চেয়ারে বসে কাজ করে, তাদের যাতে দিনের শেষে প্রথমে অফিসে গিয়ে বলবো আবার এখানে বসবো, আবার সে এতক্ষণ বসবো, কোমরে ব্যথা হবে, সুতরাং যাতে না হয় আমরা সেই চেষ্টাটা করছি। আমাদের দেশে আমরা যতই ভালো কাজ করতে যাই না কেন, কিছু কিছু মানে বাধা চলে আসে, তবুও আমাদের দেশে আর্গোনমিক্সের কাজ প্রচুর হচ্ছে। বিশেষ করে এই যে কৃষিক্ষেত্রে এই যে আমাদের এত উন্নতি হয়েছে, আমাদের যে মেশিনগুলো তৈরি হয়েছে এখন সব কি ইন্ডিজেনাস মেশিন। ইন্ডিজেনাস মেশিন মানে আমরা বলি আমাদের দেহের বিভিন্ন অংশের মাপ, আঙুলের মাপ, আমাদের হাতের চেটোর মাপ, আমাদের এলবোর মাপ, আমাদের পায়ের মাপ, প্রত্যেকটা জিনিস মেপে নেবে, একেবারে অ্যানথ্রোপোলজি মানে অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট। এইগুলো দেখে আমাদের দেশে এখন নিজেদের ইন্ডিজেনাস যন্ত্রপাতি তৈরি হচ্ছে। তার জন্য কি একটা কৃষক যখন সে যন্ত্রটা ব্যবহার করছে, তার যেমন মেন্টাল স্যাটিসফ্যাকশন হচ্ছে, তার ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন হচ্ছে, তারপরে কি হচ্ছে, তার প্রোডাকশনটা ভালো হচ্ছে। সে নিজের শরীরের থেকে, মনের থেকে তার মানে মনোযোগটা সরিয়ে সে কোথায় দিচ্ছে, আমি ঠিক মতো কাজটা করতে পারছি না। আগে কি ছিল, আগে আমি ট্রাক্টরে বসতাম, আমার আবার পিঠে কাটা হবে, যত না আমি জমির দিকে দেখছি, আমার নজরটা কি আমার নিজের দিকে, আমি ভালো থাকবো তো, আমি দিনের শেষে আমার পিঠে ব্যথা হবে না তো। কিন্তু এখন কি, এখন আমি এইসব অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট দেখে আমি যখন একটা যন্ত্র তৈরি করছি আমাদের দেশের লোকেদের জন্য, দেশের শারীরিক পরিমাপ নিয়ে, তখন আমি ওইখানে উঠে বসতে পারছি, আমার কিন্তু পিঠে ব্যথাটা হবে না, আমার কিন্তু আর চিন্তা নেই, আমার ফুল কনসেন্ট্রেশনটা কোথায়, আমার জমির দিকে। তারপরে দিনের শেষে কি হচ্ছে, আমার চাষের কাজটা কিন্তু আমি 100% করতে পারছি। আমার কারণ আমি জানি যে এই মেশিনটা আমি যদি চালাই, যদি আমি দিনে 4 ঘন্টা চালিয়ে আবার 1 ঘন্টা রেস্ট দিয়ে আবার 4 ঘন্টা চালাই, আমার সেরকম কোনো শারীরিক ক্ষতি হবে না। সুতরাং এইটা হচ্ছে একটা খুব মানে একদম বেসিক সাইজ। মানে আমি কি বলছি, সেই পিন থেকে মানে এরোপ্লেন সবকিছুতেই কি এই আর্গোনমিক্স এর ডিজাইন আছে। আপনি একটা পেন ভালোবাসেন কি, যেটা দুরকম, একটা হয় আপনার রংটা ভালো হতে হবে, নয় গ্রিপে আসতে হবে। কিছু পেন আমি ধরে লিখলাম, ধরে এটা আমার হচ্ছে না, কারণ পেনটা আমাকে ঠিকমতো আমার গ্রিপে যদি না আসে, সেই পেনটা দিয়ে কি করতে পারবো না, আমি লিখতে পারবো না। আমি এই আমাদের এই বাংলার ক্রিকেটার ছিলেন সম্বরণ ব্যানার্জি, উইকেট কিপার ছিলেন। আমি তখন সব বিদেশ থেকে গ্লাভ দাও, উইকেট কিপিং গ্লাভ, সম্বরণদাকে দেখেছি দর্জির দোকানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওর ভেতরে প্যাড লাগাচ্ছে। এই কারণ কি, তখন আমাদের দেশে এই ক্রিকেটের সরঞ্জাম তৈরি হতো না। আমরা যে গ্লাভ নিয়ে এসেছি, এটা ব্রিটিশ থেকে
থেকে নিয়ে এসেছি, ব্রিটেন থেকে। ব্রিটেনের ওপরে বড় বড় আঙুল বড়, তার যে গ্লাভসটা কি সেটা সম্রাটদার হাতে ঢুকছেই না, এত বড় বিক্রিবার। সে কি করছে, দর্জির দোকানে নিয়ে গেছে, ভিতরে স্পঞ্জ পুড়ছে, স্পঞ্জ পুড়ে সেলাই করছে। তার মানে এখন যখনই একটা গ্লাভস ছিঁড়ে যাচ্ছে, ও চিন্তা কি হচ্ছে, আবার আমাকে বিদেশ থেকে আনতে হবে, আবার আমাকে সেলাই করতে হবে। কিন্তু আমাদের দেশে যখন তৈরি হলো, আমাদের দেশের মানে মানুষদের পরিমাপ করে, তখন কি এই স্ট্রেসটা আর থাকলো। এটাই হচ্ছে আমি প্রাইমারি আর্গোনমিক্স সম্পর্কে বললাম। এবারে আমাদের সোমনাথ আর আমি একই গুরুর শিষ্য হয়, সুতরাং আমাদের মানে আমার গাইড আর সোমনাথের গাইড এক ছিলেন। পরে অবশ্য আমি গাইড চেঞ্জ করেছি পরবর্তীকালে। তো সোমনাথ আমার একদম আমরা সতীর্থ, আমার থেকে অনেক জুনিয়র। তো সোমনাথ বলবে যে এই আর্গোনমিক্সের সঙ্গে ইন্ডাস্ট্রি, এই ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন তার কি সম্পর্ক। আমি বেসটা বলে দিয়ে গেলাম, ও এবার সেখানে কাজ করবে। নমস্কার। Thank you very much, sir, for your nice deliberation on this generalized theme, ergonomics for everyone. Now, I take this opportunity to invite Professor Dr. Somnath Gangopadhyay for his deliberation. Actually, Somnath Gangopadhyay, sir, needs no introduction, but as it is customary to say a few words, let me do that. Professor Gangopadhyay did his BSc, MSc and PhD from University of Calcutta. He is a renowned academician and acclaimed researcher. He has published many research articles in national and international journals of repute. His citation index goes to near about 2000, and his H index and I10 index are 25 and 42 respectively. He has delivered many lectures in India and abroad. He has guided many PhD scholars, and with this small introduction, I would request Professor Gangopadhyay to start his presentation. দুটো ফিলিংস হচ্ছে এখানে আসার পর। একটা হলো অনেক বছর আগে তিনজন মাস্টারমশাই আমার কাছে গেছিলেন। আমি তার আগে একটু বলি, আমাদের যে আর্গোনমিক্স ল্যাবরেটরি, এটা কিন্তু ইন্ডিয়ার প্রথম ল্যাবরেটরি, ভারতবর্ষের প্রথম ল্যাবরেটরি, যেটা এস্টাবলিশ হয়েছিল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এবং এটার পিছনে অনেক ইতিহাস আছে, তবে আমাদের মাস্টারমশাই প্রফেসর রবীন্দ্রনাথ সেন প্রথম এটার এস্টাবলিশ করেন। তো সেই তিনজন মাস্টারমশাইয়ের সঙ্গে মনে হয় আমার ঘন্টা দুয়েক কথা হয়েছিল। আমার এত ভালো লেগেছিল যে একটা ইনস্টিটিউশনে তারা আর্গোনমিক্স একটা আলাদা ল্যাবরেটরি তৈরি করতে চান। তো সেই সময় যেই সব ইনস্ট্রুমেন্টগুলি আমাদের কাছে ছিল সেই নিয়ে আলোচনা হয়েছিল, এবং ওনারা কি কি ইনস্ট্রুমেন্ট এখানে ইনক্লুড করবেন, কি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট ইনক্লুড করবেন, সেগুলো আলোচনা হয়েছিল। এবং আমার এখনো মনে আছে সে কথা। তো আমি জানি না যে উনি চলে গেছেন, এটা আমি জানতাম না, এবং সেটা আমার কাছে সত্যি বেদনাদায়ক একটা ব্যাপার। কারণ ওই তিনজন মাস্টারমশাইয়ের মধ্যে একজন মাস্টারমশাই নেই, এটা খুবই খারাপ লাগছে। এবং তার এখানে আমি বলতে আসছি, এটাও আমার খুবই বেদনাদায়ক একটা ব্যাপার। কিন্তু সবসময় আমার ভাল লাগে আর্গোনমিক্স নিয়ে বলতে। আমার জীবনের প্রথমটা শুরু হয়েছিল আর্গোনমিক্স ছাড়া। আমি যখন আমাদের স্পেশাল পেপার নিতে হয় এমএসসিতে, তখন আমি ভীষণ ভালো লাগতো আমার এন্ডোক্রাইনোলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিজিওলজি। তো আমি এন্ডোক্রাইনোলজি রিপ্রোডাক্টিভ ফিজিওলজির জন্য প্রথমে বলেছিলাম, মানে লিখেছিলাম আর কি, যে সিলেকশন, মানে আমার আলটিমেটলি সিলেক্টেডও হয়েছিলাম। তখন আমাদের ছিলেন আমাদের হেড প্রফেসর কোলে, প্রফেসর বিএন কোলে। তো উনি হঠাৎ একদিন আমাকে ডেকে বললেন, সোমনাথ, তুমি কিন্তু ওই এন্ডোক্রাইনোলজি আর্গোনমিক্স, তোমার এন্ডোক্রাইনোলজি রিপ্রোডাক্টিভ ফিজিওলজি তোমার তুমি ওটা দরকার নেই তোমার, হ্যাঁ ওটা তুমি ছেড়ে দাও। আমরা কেন? বলছি আরেকটি মেয়ে সে আর্গোনমিক্স দিয়েছে, তুমি ওই ডক্টর সেন আর্গোনমিক্স মেয়ে রাখতে চাইতেন না আর্গোনমিক্স, তো এই জন্য তুমি আর্গোনমিক্স নাও, আর ওই মেয়েটিকে আমি এন্ডোক্রাইনোলজি রিপ্রোডাক্টিভ ফিজিওলজি দিচ্ছি। ভীষণ কষ্ট হয়েছিল, কারণ আমাদের মাস্টারমশাই ভীষণ রাগী বাবা, তার সাথে কথা বলা যেত না, ভীষণ গম্ভীর মাস্টারমশাই। সবসময় কোনো কিছু প্রশ্ন করবো সেটাও মানে ভীষণ ভয় প্রশ্ন করতে হতো। যখন আমরা এমএসসি পড়েছি তখন ওনার ক্লাস হতো, উনি স্লাইড দেখিয়ে পড়াতেন প্রফেসর সেন। তখন অনেক মাস্টারমশাই কিন্তু স্লাইড দেখাতেন না, কিন্তু তখন উনি ওই 35 mm সেই স্লাইড দেখে উনি পড়াতেন। আর তখন ভালো ছিল, আমাদের পিছনে অনেকেই ছিল যারা ঘুমিয়ে পড়তাম, তাদের মধ্যে আমিও একজন ছিলাম, কারণ আমি অনেক কিছুই বুঝতাম না ওনার পড়ানো। বিশেষ করে আর্গোনমিক্স তখন আমাদের ছিলও না, কিন্তু আমাদের বিএসসিতে আর্গোনমিক্স ছিল না, এমএসসিতে ফার্স্ট ইয়ারে আর্গোনমিক্স ছিল না,
কিচ্ছু ছিল না। তখন আমি আলটিমেটলি আমার ঘুমিয়ে পড়া ছাড়া আর কোনো উপায় ছিল না, যা উনি পড়াতেন সেটা আমি আলটিমেটলি বুঝতাম না, সেরকম ভালো ছাত্র আমি ছিলাম না। তো এরপরে আমি জানি না আমি কি করে আর্গোনমিক্সের সঙ্গে জড়িয়ে গেলাম, এবং এই আর্গোনমিক্সের সঙ্গে এমন জড়ালাম যে আর্গোনমিক্সে এমএসসি তো হলো, তারপরে আপনার পিএইচডিও করলাম, তারপরে একটা ইন্ডাস্ট্রিতে চাকরি পেলাম, এবং সেখানে অ্যাজ এ আর্গোনমিক্স হিসেবে 5 বছর চাকরি করলাম ভিলাই স্টিল প্ল্যান্টে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে, সেখানে চাকরি করলাম। এই চাকরির পর তারপরে হঠাৎ একদিন, চাকরির পর না বা চাকরির সময়কালীনই হঠাৎ একদিন কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে লেকচারার নেওয়া হবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এবং আর্গোনমিক্স স্পেশালাইজেশন থাকতে হবে। যদি আর্গোনমিক্স স্পেশালাইজেশন না থাকতো কোনোদিন আমি ওদের লেকচারার হতে পারতাম না আমাদের ইউনিভার্সিটি। তো যাই হোক, তারপরে জয়েন করলাম, সেখান থেকে সিনিয়র লেকচারার, আমাদের সময় ওইসব ছিল আর কি, লেকচারার, সিনিয়র লেকচারার, তারপর রিডার হলাম। হঠাৎ একদিন আমাদের বলা হলো আপনি রিডার নন, আপনি এখন থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছেন। আমি বললাম বাহ, তাই তো ভালো, কোনো আর কিছু করতে হবে না, কিছু করতে হবে। তারপরে আলটিমেটলি প্রফেসর হয়। তো এই আমি ভাবছি, আমি আজকে আমার এই দুটো কথা ভীষণ মনে পড়ছে যে আর্গোনমিক্স নিয়ে আমি এখন সবসময় এত ভাল লাগে আর্গোনমিক্সকে, অথচ প্রথম দিকটা আর্গোনমিক্সকে একদম ভাল লাগতো না, আমি কোনোদিনও চাইনি আমি আর্গোনমিক্স নেব। তো ঘটনাটা এরকম যে মানে আমি জানি না কোথা থেকে আমরা কোথায় পৌঁছে যাব, কোথা থেকে আমরা কোথায় চলে যাব। তো আজকে বিষয়টা একটু অন্যরকম। আমার অর্ধেক কাজ আমার দেবদূত দাই করে দিয়েছেন, সুতরাং বাকি অর্ধেক কাজ করতে হলে আমি জানি না আমার কাজটা আরো কঠিন হয়ে গেল কিনা। তো ঝামেলা যেটা হলো সেটা হলো আমার কি ডিজাইন নিয়ে আমার কিছু বলার ইচ্ছে ছিল, এবং হিউম্যান ইন ডিজাইন। কারণ এখন বেশিরভাগ ইনস্টিটিউটগুলিতে, ডিজাইন স্কুলগুলোতে, সেখানে অনেক সময় আমাকে ডাকা হয় অ্যাজ এ ভিজিটিং হিসেবে। সেখানে তারা প্রথমেই তাদের কোর্সের মধ্যে আছে আর্গোনমিক্স, কিন্তু তারা ভাবে যে আর্গোনমিক্সটা কেন আমরা কোর্সে রেখেছি, কারণ ইট ইজ নট ভেরি মাচ রিলেটেড উইথ মানে আবার ডিজাইন, এবং কি করে আমরা একটা ফিজিওলজির লোককে ডাকছি হ্যাঁ সেই এটা দেওয়ার জন্য। তখন আমাকে বারবার বলতে হয় যে ইন এনি প্রোডাক্ট you will find a human being inside the product. প্রোডাক্টের মধ্যে যখন আমরা ডিজাইন করতে যাই তখন তার মধ্যে তোমরা একটা হিউম্যানকে খুঁজে পাবে। তো আজকে আমার মনে হচ্ছে সেই জিনিসটা নিয়ে আপনাদের কাছে বলার, কারণ আজকে আমি আরেকটা ভীষণ সুন্দর খবর শুনতে পেলাম যে হয়তো খুব শীঘ্রই ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন এখানে শুরু হতে চলেছে। যদি সেটা শুরু হয় তবে সেটার একটা মানে শুরুটা অন্তত এই লেকচার দিয়ে আমরা করে দিতে পারি। তো আমি যেটা বলছিলাম যে হিউম্যান ইন ডিজাইন, আমি এখান থেকে দাঁড়িয়ে বলছি হিউম্যান ইন ডিজাইন, এই কথাটা শুরুর আগে আমরা শুরু করি হোয়াট ইজ ডিজাইন। আমরা ডিজাইন বলি টু মেক এ থিং পারফেক্ট, একটা জিনিসকে রাইট তৈরি করা মানে সেটাকে ডিজাইন করা। আমি জানি না এটার মানেটা কি, এটা আমি নিজেই বুঝি না, কিন্তু এটা একটা ডেফিনেশন, টু মেক এ থিং পারফেক্ট। টু মেক এ থিং পারফেক্ট মানে আমরা যে আগে ভাবতাম যে ডিজাইন মানে ফ্যাশন ডিজাইন, অনেক সময় এনআইডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে ওরা মানে না যে ফ্যাশন ডিজাইন ইজ এ পার্ট অফ দ্য ডিজাইন কোর্স। কিন্তু যাই হোক, নিফ তো এখন রীতিমতো চালাচ্ছে ডিজাইন কোর্স, মানে ফ্যাশন ডিজাইন তার ভীষণভাবে চলছে। কিন্তু আমি মনে করি ফ্যাশন ডিজাইন একটা ডিজাইনের পার্ট, অবশ্যই এটা পার্ট। কারণ ফ্যাশন ডিজাইনেও যেটা দেবদূতদা বললো কমফোর্ট, হিউম্যান কমফোর্ট, সেটা ভীষণভাবে দেখা হয় ইন দ্য ফ্যাশন ডিজাইন। সুতরাং আমি যদি ড্রেসটাকে রাইটলি ডিজাইন করি তাহলে কিন্তু সেটা একটা কমফোর্ট তৈরি করবে, যেই লোকটা সেটাকে ইউজ করবে। আমরা ডিজাইনের ভাষায় আমরা বলি দ্যাট ইজ দ্য ইউজার। আমরা ইউজার প্রেফারেন্স ইউ শুড গিভ when you are going to design a product, এটা একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট জায়গা। তো তাই যদি হয় তো ডিজাইনের সেই জায়গায় এসে তাহলে আমরা বলতে পারি টু মেক এ থিং পারফেক্ট। তো আমার একটা খুব ছোট্ট জিজ্ঞাসা আছে, এই যে একটা ছোট্ট কাপ, আপনাদের মধ্যে কার মনে হয় এই কাপটা পারফেক্টলি ডিজাইন? তার হাত তুলুন। কাদের মনে হয় এটা পারফেক্টলি ডিজাইন? হাত তুলুন। কারো মনে হচ্ছে পারফেক্টলি ডিজাইন? আচ্ছা, কার কার মনে হচ্ছে ইট ইজ নট পারফেক্টলি ডিজাইন? আচ্ছা, কেন পারফেক্টলি ডিজাইন মনে হয় না বাবা? ছোট। এক্সেলেন্ট, সুপার। এটা আপনি আপনার কথা ভাবছেন, দ্যাট ইজ হিউম্যান। আপনি আপনার কথা ভাবছেন। এই যে গ্রিপটা যদি ছোট থাকার জন্য আমাকে ধরতে হচ্ছে পিঞ্চ গ্রিপ, এবং তাতে আমি যদি খুব বেশি মাত্রায় যদি থাকি, তাতে যদি খুব বেশি মাত্রায় আপনার থাকে, যদি খুব বেশি অনেকগুলি প্রোডাক্ট মানে যদি কোনো মেটেরিয়াল থাকে ইনসাইড দ্য কাপ, তাহলে আপনাকে সেটা তুলতে কষ্ট হবে। তাহলে আপনি চিন্তা করছেন আপনার হিসেবে ইট ইজ নট পারফেক্টলি ডিজাইন। আরেকটা জায়গায় আমরা ভাবতে পারি, এটা কি পড়ছে? হ্যাঁ, আরেকটা জায়গায় আমরা ভাবতে পারি এর শেপ, উপরটা চওড়া নিচটা সরু হয়ে গেছে।
তার মানে এটা বেস সাপোর্টটা কম। যদি আমি এরকম ভাবে দাঁড়াই আমার সাপোর্ট অনেক বেশি থাকে, আমি পা ছড়ি। যদি আমি পা ভাঁজ করে দাঁড়াই তাহলে কেউ যদি আমার পিছন থেকে ধাক্কা মারে তাহলে আমি পড়ে যাবো। তার মানে এর বেস সাপোর্টটা কম। সো ইটস নট এ পারফেক্টলি ডিজাইন, বাট ইটস নট এ পারফেক্ট ডিজাইন, বাট ইটস নট এ ডিজাইন। তো এই ডিজাইনের যে কনসেপ্ট এখান থেকে যদি শুরু হয়, এটা দিয়ে চেঞ্জ করা যাবে, পিডিএফ এ করা। তো এখান থেকে যদি শুরু হয় তাহলে আমরা যদি এটা পারফেক্ট যদি না বলি তাহলে এই যে এই এতগুলো আইকন এগুলোকে আমরা পারফেক্ট বলবো? আপনি কি সবগুলো আইকন আইডেন্টিফাই করতে পারছেন? কে সবগুলো আইডেন্টিফাই? একটা দুটো নয়, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই অল অফ দ্য আইকন। যে আইডেন্টিফাই করতে পারবেন সে হাত তুলুন। বাহ, সব আইকন পাচ্ছি না, ব্যাস পাচ্ছি না বলে হাত তুলুন। ঠিক আছে, ভেরি গুড। পাচ্ছি না কেন? আমিও পারি না, আমিও কোনোদিনও পারবো সব কটা আইকন আইডেন্টিফাই করতে। তো ঘটনাটা কি, ইনফরমেশন ট্রান্সমিশন সেটা ঠিক মতো হয়নি। কিভাবে হয়নি আমি সেটা পরের স্লাইড দিয়ে দেখালে ভীষণ সহজ হয়ে যাবে ব্যাপারটা। না, এখানে এই জিনিসগুলোতে কিন্তু ইনফরমেশন ট্রান্সমিশন ঠিক মতো হয়, কিন্তু একটা ইমপ্রেশন আপনি পান। ইট ইজ রিলেটেড উইথ দ্য ট্রাফিক। সুতরাং এর আগেরটায় আমরা একটা ইমপ্রেশন পেতে পারি যে ইট ইজ রিলেটেড উইথ দ্য সেফটি এন্ড দ্য অ্যাক্সিডেন্টস এর সঙ্গে রিলেটেড। এটা কিন্তু আমরা বলি ইট ইজ ইমপ্রেশন, কিন্তু আপনি টোটাল ইনফরমেশন পাচ্ছেন না। আলাদা করে যে আইকনগুলিকে আইডেন্টিফাই করা সেটা পারা যাচ্ছে না। সবকটা মুখ আমি চিনি। এই যে ইনি উপরে যিনি বসে আছেন, আমি জানি না দেখা যাচ্ছে, এই যে আমি ওনার কথা বলছি, ইনি সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস তো কি করে চিনলে? বিকজ ইউ হ্যাভ সাম ইনফরমেশন। একটা ভীষণ সহজ কথা যেটা এতক্ষণ ধরে আমরা ভাবছিলাম কিন্তু আমরা বলিনি, দ্যাট ইজ দ্য ইনফরমেশন। যদি ইনফরমেশন থাকে দেন আই ক্যান আইডেন্টিফাই। আমার নাম কি? তার মানে আপনার আমার অল দ্য ইনফরমেশন ইজ উইথ ইউ, সেই জন্য আপনি আমাকে আইডেন্টিফাই করতে পারেন। তার মানে এই আইডেন্টিফিকেশনের আগের ছবিটায় আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না। তার কারণ ভীষণ সহজ, কারণ সেখানে ইনফরমেশন আমার কাছে পুরোপুরি আসে। এর প্রত্যেকটা তলায় যদি কিছু লেখা থাকতো তাহলে আমি সেগুলোকে কোরিলেট করতে পারতাম। আমরা তাকে বলি কোরিলেশন, তাই না? কোরিলেট করতে পারতাম। যেহেতু সে লেখা নেই সেহেতু আমি ওটাকে কোরিলেট করতে পারছি না। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এখানে আমি কোরিলেট করতে পারি, পাই না? সবকটা আইকনস এর তলায় লেখা আছে। এই লেখাগুলি দিয়ে আমি এটাকে এই যে স্পেস টাইম, এখানে এটা ফেসবুক ইত্যাদি ইত্যাদি আমি কোরিলেট করতে পারি। তার মানে আমি যে কাউকে চিনতে পারছি না সেটা আমার দোষ নয়। আমাদের প্রত্যেকের উচিত ছিল আমাদের নামগুলো এখানে লিখে এখানে ঝুলিয়ে রাখা, তাহলে আমি প্রত্যেককে আইডেন্টিফাই করতে পারতাম যে ওনার নাম এই, কারণ উনি এই। বোঝা গেছে? এটা একটা পার্ট অফ আর্গোনমিক্স যেটা দেবদূতদা শুরু করেছিল। দ্যাট ইজ দ্য ফিজিক্যাল আর্গোনমিক্স আমরা বলি। এটাকে আমরা বলি কগনিটিভ আর্গোনমিক্স। কগনিটিভ আর্গোনমিক্স, হাউ টু রিকগনাইজ এ পিপল, হাউ টু রিকগনাইজ এ প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য কগনিটিভ আর্গোনমিক্স। এটা কি যদি আমি প্রশ্ন করি, এটা কি? কি করে চিনলেন পেন? কারণ এই সব ইনফরমেশন আপনার ছোটবেলায় আপনার মাথায় আছে, সেই জন্য আপনি এটাকে চিনতে পারলেন পেন। যদি আজকে আমি বলি এটা পেন নয় ভাই, এটা পেন, কেউ করতে পারবে, কেউ আইডেন্টিফাই করতে পারবে হয়তো এটা পেন, হাউ টু রাইট উইথ দিস পেন। আমরা এটাকে বলি দিস দ্য ফর্ম, চেহারা, দিস দ্য ফর্ম এন্ড দ্য ফাংশন। এই দুটো জিনিস একটা প্রোডাক্টের সঙ্গে জড়িয়ে আছে। আপনি ফর্ম এবং ফাংশনকে অ্যাড করতে পারেন কিন্তু পুরোপুরি চেঞ্জ করতে পারেন, তাই না? আমাদের মোবাইলের মধ্যে সেলফোনে, আমরা যখন প্রথম সেলফোন শুরু করেছিলাম তখন সেলফোন দিয়ে আমরা খালি ছবি তুলতাম, তাই তো? ছবি তুলতাম, সেলফোন দিয়ে খালি ফোন করতাম। প্রথম যুগে যখন শুরু করেছিলাম তখন আমরা ফোন করতাম, পরের যুগে যখন শুরু করলাম তখন আমরা ছবি তুলতাম, আর এখন আমরা সেলফোন দিয়ে কথা বলতে পারি। তারপরে adding the different functions in the particular cell phone. I have a cell phone going, I have a smartphone. So adding the different functions in the smartphone. এই যে অদ্ভুত ব্যাপারটা, এটা মানে অ্যাডিং হয়েছে। আপনি আজকে একটা স্মার্টফোন কিনলেন কিন্তু দেখলেন যে স্মার্টফোন দিয়ে ফোনই করা যায়, বাকি সব কাজ করা যায়। তাহলে আপনার আসল যে ফাংশনটা আমি পাল্টে দিয়েছি। তাহলে মানে আমি সেই প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করা খুব মুশকিল, তাই না? কালকে আমাকে চিনতে পারবেন না,
রাস্তায় যে দেখায় কি করে যেতে পারবেন, সাম ইনফরমেশন ইজ উইথ ইউ। সেই ইনফরমেশন গুলি দিয়ে আমরা তাকে বলি প্রসেসিং অফ ইনফরমেশন। যে মেশিনে প্রসেসিং অফ ইনফরমেশন হয়, হিউম্যানেও সেরকম প্রসেসিং অফ ইনফরমেশন হয়। এই সবগুলি খুব কঠিন কঠিন ইনফরমেশন, কারণ সেখানে কিছু লেখা নেই, কোনটা কিছু লেখা আছে ইত্যাদি দেখুন। আচ্ছা, ইনি কে এই ভদ্রলোক? Can you identify this person? And এই যে এই প্রোডাক্টটা, and now you can correlate these two things. চায় পে চট, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, nothing is written over there, কিছু নেই লেখা, কিন্তু আমি কোরিলেট করতে পারছি। কিভাবে কোরিলেট করতে পারছি? কারণ এই সমস্ত ইনফরমেশন গুলো আমার কাছে আছে, তো সেই ইনফরমেশন গুলো দিয়ে আমি কোরিলেট করতে পারছি। কি আশ্চর্য ব্যাপার! তার মানে ইনফরমেশন একটা ভীষণ ইম্পর্টেন্ট থিং আমাদের ক্ষেত্রে, কথা রিকগনিশন, আইডেন্টিটি। ঠিক এই জায়গা থেকে আর্গোনমিক্স শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুটো খুব অদ্ভুত ঘটনা ঘটেছে। একটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাদের মধ্যে কেউ ইতিহাস থেকে পড়ানো হয় না, ভুল বললেও কেউ কিছু করতে পারে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দু রকমের দেশ ছিল। একটা দেশ ছিল জার্মানি এবং তার শাকরেদরা, আরেকটা দেশ ছিল গ্রেট ব্রিটেন এবং তার শাকরেদরা। তো সেই গ্রেট ব্রিটেন থেকে একটা ফাইটার প্লেন জার্মানিতে ঢুকেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, গ্রেট ব্রিটেন থেকে একটা ফাইটার প্লেন সে জার্মানিতে ঢুকেছে। কি করতে ঢুকেছে? আমি বললাম তো ফুল ফেলতে, বৃষ্টি না, তার মানে সে বম ফেলতে ঢুকেছে। কিন্তু আশ্চর্য দুটো সাংঘাতিক ঘটনা ঘটেছে। সেটা খুব সাংঘাতিকও নয়, সেই জন্য হয়তো আজকে আমরা ভুলে গেছি, কিন্তু সেটা আর্গোনমিক্স শুরু করার ক্ষেত্রে খুব জরুরি ছিল। একটা ফাইটার প্লেন সে জার্মানিতে ঢুকে জার্মানিতে ল্যান্ড করেছে। আরেকটা ফাইটার প্লেন সে ওই কান্ট্রি সাইডে বম ফেলেছে। বোঝা যাচ্ছে? মানে লন্ডনে আশেপাশে যে গ্রামগুলো তাকে তো কান্ট্রি সাইড বলে। তার মানে ব্রিটিশ ফাইটার প্লেন সে জার্মানিতে ল্যান্ড করেছে, এটা করা উচিত? উচিত নয়। আর ব্রিটিশ ফাইটার প্লেন সে আবার কান্ট্রি সাইডে বম ফেলেছে, এটাও করা উচিত নয়, তাই না? তা আমরা যে এত বাস অ্যাক্সিডেন্ট হয়, কাকে ধরি? হ্যাঁ, কন্ডাক্টরকে। আমার মনে আছে আমি একদিন 230 করে যাচ্ছিলাম, দেখি আমার আগে একটা 230 যাচ্ছিল, সেটা দেখে হঠাৎ তখন আপনার ওই আমাদের এইচএসসি বোস ফ্লাইওভার শুরু মানে তৈরি হবে বলে সব জাম্প করে রাখা, তার উপর কি উঠে পড়ে বাসটা দাঁড়িয়ে যায়। তারপরে দেখি হঠাৎ হই হই চিৎকার, তারপরে দেখি একটা লুঙ্গি পরা লোক সে একটা দরজা খুলেছে, হোম করে নেমে কোথায় পালালো, তার পিছনে অনেক বললো ধর 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 ধর। তারপর দেখি আরেকটা লোক সে আরো রোগা, সে কাঁধে একটা ঝোলা ব্যাগ, সে অন্য দুই লোক। তারপরে এই যেগুলো ঘটনাগুলি ঘটছে, তারপরে যে চালাচ্ছে তাকেই আমরা ধরি, তাই না বাবা? তারপরে যে চালাচ্ছে তাকেই আমরা ধরি। তারপরে ওর দোষটা কার? ও পাইলটের দোষ। কিন্তু এখন একটা ইনভেস্টিগেশন টিম তৈরি টু আইডেন্টিফাই দ্য আন্ডারনিথ কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। পিছনের কারণটা কি বার করা। সেখানে সাইকোলজিস্ট ছিল, সেখানে ফিজিওলজিস্ট ছিল, সেখানে ডিজাইনার ছিল, সেখানে মেডিকেল প্রফেশনাল ছিল। এরা মিলে একটা টিম তৈরি করে। আর ইউরোপে খুব ঠান্ডা, তাই না? তারা ঘরে বসে তারা প্রচুর কফি খাচ্ছে, প্রচুর স্যান্ডউইচ খাচ্ছে, খেতে খেতে তারা অনেক সময় কেউ কেউ হাইও তুলতে শুরু করবে, মানে বুঝতে পারছে না কি কারণ। তো তাদের মধ্যে কয়েকজন বললো উই শুড গো ইনসাইড দ্য ককপিটের মধ্যে যেতে হবে। তো সবাই উঠে বললে হ্যাঁ ঠিক আছে, ককপিটের মধ্যে যায়। এবার এতে তারা যখন ককপিটে ঢুকে দেখে একটা অদ্ভুত জিনিস, সেখানে বসবার জায়গাটা তার দুটো জয়স্টিক, একটা বম্বিং এর জন্য আরেকটা ল্যান্ডিং এর জন্য। এতগুলো জিনিস সাথে নিয়ে রাখতে, তো একটা বম্বিং এর জন্য, এটা লাগবে না, হ্যাঁ, একটা বম্বিং এর জন্য একটা ল্যান্ডিং এর দুটো জয়স্টিক, কিন্তু দুটো জয়স্টিক্স লুক অ্যালাইক, সেম। তুমি তো ভুল হতেই পারে, দুটো জয়স্টিক্স লুক অ্যালাইক। পিছনে আপনি বসে আছেন, কি নাম বাবা? হ্যাঁ, আচ্ছা, অর্ক এই লাইটটা নেবাতে হবে, ওই পিছনে সুইচ আছে, একটা চান্স, আমি 5 অবধি গুনবো, 1 2 3 4 5। হয়নি, নেবাতে পারিনি, যাক, যদি নেবাতে পারতো তাহলে এই মজাটা হতো। If you just look at this, all the switches are look alike, সমস্ত সুইচগুলো একই রকম চেহারা। এটা ভুলটা কিন্তু ওর ভুল নয়, এটাকে বলি আমরা কন্ডিশনাল এরর। আমি কন্ডিশনটা এমন ভাবে তৈরি করেছি যাতে ও ভুল করে। যেমন দুটো জয়স্টিক্স একই রকম চেহারা, আমি ওই কন্ডিশনটা এমন ভাবে তৈরি করেছি যাতে ওই লোকটা ভুল করে, তাই না? তার মানে এটা ওর ভুল নয়।
এবার আমি কি করতে পারি, আমি অনেকক্ষণ ধরে ও যেরকম করলো ট্রায়াল এন্ড এরার করতে পারি, তাতে কি হবে আমার অনেক সময় চলে যায়। এটা নিয়ে দেবদূত কৃষ্ণ বলেছে দ্যাট ইজ দ্য প্রোডাক্টিভিটি লস অফ দ্য প্রোডাক্টিভিটি। আমরা টাইম দিয়ে প্রোডাক্টিভিটি কাউন্ট করি, রাইট, সে কতক্ষণে কাজটা করতে পারলি, ও বাবা তোর 1 ঘন্টা লেগে গেল, তোর প্রোডাক্টিভিটি ভীষণ লো। কিন্তু আমি পাচ্ছি না, এটা আমার ভুল নয়, এটা ওখানে লেখা নেই। কিভাবে করা যেত, প্রত্যেকটা সুইচের তলায় যদি নাম্বার দেওয়া যেত, এখানে প্রত্যেকটা লাইটের উপর থেকে যদি নাম্বার ঝুলতো, তাহলে আমি ওখান থেকে দেখতে পেতাম কোন নাম্বার ও সুইচটা কোনটা, আমি সেটাকে কোরিলেট করে আমি একবারই দাঁড়াতাম মানে বাতাম। সহজ না? And this is ergonomics. এই যে আইডেন্টিফিকেশন, এই যে প্রবলেম অফ আইডেন্টিফিকেশন হয়, দিস নট ergonomics। এই ডিজাইনের সঙ্গে যখন আমরা রিলেট করি, কোরিলেট করি, তখন এই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারি। সুতরাং এই জায়গাটা থেকে যদি আমরা আরেকটু এগোই, তাহলে আমরা দেখতে পাবো যখন দুটো জিনিস একই রকম, দুটো ছবি একরকম না, দুটো ইমেজ না, কি করে বুঝলেন? কারণ দুটো ইমেজ একরকম নয়, সেই জন্য আমি বুঝলাম দুটো ইমেজ একরকম না। There are 10 differences between these two images. কিন্তু দুটো ইমেজ যদি খুব কাছাকাছি হতো, তাহলে আমার আইডেন্টিফাই করা মুশকিল। আজকে যদি আপনার এই যদি আসছে এখানে হ্যারি পটার, তার ওই ওয়ান দিয়ে বলতো না, সে যদি সবার মাথার উপর দিয়ে বুলিয়ে দিত, সবার চেহারা যদি একরকম হয়ে যেত, তাহলে কে বুঝতে পারতো, ভাবসাবও যদি একরকম হয়ে যেত, তাহলে কে বুঝতে পারতো কে সোমনাথ আর কে দেবদূত। তাহলে এই যে একই রকম হওয়া, এটা সবসময় ভালো না, তাই না বাবা? একরকম হওয়াটা কোনো সময় ভালো, ডিফারেন্সেস থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই ডিফারেন্সের তো ফার্স্ট রুল অফ ডিজাইন, আমরা ডিফারেন্স রাখতে চাই। এইখানে সবার মুখ একই রকম হয়ে গেছে, আমি আইডেন্টিফাই করতে পারছি না কে চিংচাং কে চুংচুং। It will be very difficult for me to identify who is চিংচাং, who is চুংচুং। তো এখান থেকে আমাদের শুরু হচ্ছে দ্যাট ইজ দ্য ডিজাইন আর্গোনমিক্স। তার মোটামুটি একটু বোঝা গেছে হোয়াট ইজ আর্গোনমিক্স। তার মানে আর্গোনমিক্স এর যে কোশ্চেনটা দেবদূত বলেছে দ্যাট ইজ দ্য ফিজিক্যাল আর্গোনমিক্স, যেটা আমাদের শরীরের সঙ্গে রিলেটেড, যে মাপঝোপ, শরীরের মাপঝোপ ইত্যাদির সঙ্গে রিলেটেড। আর আমি যেটা দিয়ে শুরু করলাম, যেটা ডিজাইন বা প্রোডাক্টের সঙ্গে রিলেটেড, দ্যাট ইজ দ্য কগনিটিভ আর্গোনমিক্স, যেটা আপনার ব্রেইনের ফাংশন অফ ইওর ব্রেইনের সঙ্গে রিলেটেড। তো এই যখন ডিজাইন আর্গোনমিক্স যখন শুরু হলো, তার আগে ওই আমাদের বেসিক আর্গোনমিক্স এর কথাটা একটু শুরু করা যাক। ডক্টর সেন তিনি প্রথম আর্গোনমিক্স শুরু করেছিলেন, রবীন্দ্রনাথ সেন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তেন। আমি যখন জয়েন করলাম, সে অনিচ্ছাকৃত ভাবে জয়েন করেছিলাম, আমার জয়েন করার মোটেও ইচ্ছে ছিল না আর্গোনমিক্স পড়ার। তো ঢুকে দুজন মানুষকে পেয়েছি যারা ভীষণ মানে হাসি খুশি এবং ভীষণ সব ব্যাপারটাই মজার মধ্যে রাখে। একজন হলেন দেবদূত দা, তখন ওরা রিসার্চ করতেন। আরেকজন হলেন দুর্জনী মজুমদার, তিনি এখন রিটায়ার করে গেছেন, দেবদূতও তো রিটায়ার করে গেছেন। যাই হোক, তো এরা দুজন ভীষণ হাসি খুশি ছিল, সব মজার মধ্যে রাখতো। ওই দুটো মজার জায়গার জন্য আমি দেখলাম বা আর্গোনমিক্সে তাহলে কিছুটা পড়া যায়। মাস্টারমশাই কাছে তো ঢোকাই যায় না, এত রাগে মাস্টারমশাই, এত ঢুকতে গেলে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, the 1001 books in library, you should go there, you should consult the books। আমার কোনো প্রশ্নের উত্তর নেই, সবই 1001 বুকস আছে, কোথায় আমি 1001 বুক। আর্গোনমিক্স খুব মুশকিল ছিল, খুব প্রবলেমের মধ্যে দিয়ে কেটে গেছে সারা জীবন। না তারপরে যাই হোক, ঘটনাটা কি হলো, সেখানে দুটো গ্রিক ওয়ার্ড আছে, একটা হলো আর্গন, একটা হলো নমোস। আর্গন মানে হলো ওয়ার্ড, আর নমোস মানে হলো লস। লস অফ ওয়ার্ড, ডক্টর সেন বল, নো there is a laws of what, laws of what মানে কাজের আইন আবার কি মানে, তাই না? আইনে কাজের আইন কি মানে তোমার কিছু বুঝলাম। পরে বুঝেছি আইন মানে হলো ন্যাচারাল ল। If you follow the natural law during your work, then your efficiency of work will be increased. এবং এটা যদি আমার ওয়ার্ক স্টেশন হয়, তাহলে আমাকে কাজ করতে হবে এরকম ভাবে। আমি কি ন্যাচারাল ল ফলো করছি? ফলো করছি। আচ্ছা, এবার আমি একটা খুব সুন্দর প্রশ্ন করি, খুব সহজ প্রশ্ন, হ্যাঁ, কোনো ভয় পাওয়ার কারণ নেই, ভীষণ সহজ প্রশ্ন। সেটা হলো আমরা কজন ছোটবেলা খাটে বসে পড়তে ভালোবাসতাম? একটা হাত মাত্র, এই বলছে একটা হাত, সবাই হাত, সবাই আমরা ভালোবাসতাম, কিন্তু বাধ্য হয়ে আমাদের পড়তে হতো চেয়ার টেবিল। কেন ভালোবাসতাম? কারণটাকে আমি পরে বলবো, কিন্তু আমরা ভালোবাসতাম, কিন্তু আমাদের পড়তে হতো চেয়ার টেবিল। তারপর ন্যাচারাল ল ফলো করা মানে আমি এই যে বললাম ন্যাচারাল ল ফলো করছি না। কেন ফলো করছি না? দেয়ার ইজ এ ফরওয়ার্ড বেন্ডিং অফ ইওর ব্যাক। আমাদের ফরওয়ার্ড বেন্ডিং হচ্ছে আমার ব্যাক, আমার কোমরটা সামনে ঝুঁকে আছে, ফরওয়ার্ড বেন্ডিং। কিন্তু আমার যদি ওয়ার্ক স্টেশন এরকম হয়,
তার মানে ব্যাকটা স্ট্রেট হয়ে গেছে, তাই না? তার মানে আমি এবার যদি এই ওয়ার্ক স্টেশনটা আমি যখন এরকম ভাবে কাজ করছি, তখন যদি আমাকে কোনো টেকনোলজি দিয়ে, তাই না, আমাকে যদি বাড়ানো হয়, আমার ব্যাকটা স্ট্রেট হয়ে গেল। তাহলে যখন ব্যাক স্ট্রেট হলো তখন আমি ন্যাচারাল ল ফলো করছি, যখন ব্যাক স্ট্রেট হয়নি তখন আমি ন্যাচারাল ল ফলো করিনি। কিন্তু আবার অদ্ভুত ব্যাপার, ছোটবেলা আমি পড়তে ভালোবাসতাম খাটেতে, এখনো আমি চেষ্টা করি যদি খাটে খাটে বসে পড়া যায় তাহলে ভালো। হ্যাঁ, ওই চেয়ার টেবিল ভালো লাগে। কেন? তার কারণ একটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ। হ্যাঁ বাবা, কমফোর্ট না, তার থেকেও বড় কথা ইউ ক্যান চেঞ্জ ইউর পশ্চার। আজকে আমার হাঁটু খুব ভাঙা, না হলে আমি দেখাই। সাধারণত আমরা যখন চেয়ার টেবিলে বসি তাকে আমরা বলি কনস্ট্রেইন পশ্চার, এরকম। এখন মাটিতে বসি, দেন ইউ ক্যান চেঞ্জ ইউর পশ্চার। পাটা সামনে চলে দিতে পারেন, পাটা পেঁচিয়ে দিতে পারেন, শুয়ে পড়তে পারেন, যা খুশি করা যায়। এই চেঞ্জ অফ ইউর পশ্চার ইজ এ গুড থিং। ইন কেস অফ লাইক ইউ ফলো দ্য রুলস অফ ergonomics, পশ্চার চেঞ্জ করাটা খুব ভালো। তার মানে আপনারা ভীষণ খারাপ অবস্থার মধ্যে আছেন, কারণ আপনাদের কোনো পশ্চার চেঞ্জ হচ্ছে, কারণ আপনারা একই জায়গায় বসে আছেন, কারণ আপনারা উঠতে পারছেন না। তার মানে কি করা উচিত ছিল? সমস্ত চেয়ার সরিয়ে দেওয়া উচিত ছিল, সেও এখানে সবাই ঘুরতো। ও আচ্ছা, এইগুলো আপনারা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে কিন্তু সেটা আমরা করতে পারি না, করতে পারি না বলে আমাদের করতে হয়। চেয়ার নিয়ে এসেছিল ইউরোপিয়ান, চেয়ার নিয়ে এসেছে ইউরোপিয়ান আমাদের দেশে। এবং আমাকে একটা জায়গায় যখন বলছিলাম তখন বলে আপনি ভীষণ ভুলভাল কথা বলেন। আমি অত ভুলভাল কথা বলি, আজকে ভুলভাল কোট করে এসেছি, ড্রেসের কোনো মাত্রা নেই, মুন্ডু নেই, এটা হলো নীল রং, এটা হলো কালো রং, বিভিন্ন রকম, সবই ভুলভাল, জীবনে খুবই ভুল হয়েছে। যাই হোক, এখন অবশ্যই ঠিক হয়েছে। যাই হোক, ঘটনাটা কি? তো এই যে হ্যাঁ, আপনি ভীষণ ভুল। কেন? কারণ আমরা সিংহাসন ইউজ করতাম। আপনি বলেন চেয়ার নিয়ে এসেছি ইউরোপিয়ানরা, কি করে হয় তাহলে সিংহাসন কি করে আমরা ইউজ করতাম? সিংহাসন ইজ নট এ চেয়ার। সিংহাসনে ইউ ক্যান সিট ইন ইওর ক্রস লেগ পোস্ট, পা দুটো ভাঁজ করে আপনি সেখানে বসতে পারেন। সিংহাসনে কিন্তু রাজা বসে আছে পা ঝুলিয়ে, এটা কিন্তু কখনো হয় না, উচিত না, তাই না? রাজা সবসময় পা ঝুলিয়ে আরাম করে বসবে সিংহাসন। তো যাই হোক, সিংহাসন আর চেয়ারের মধ্যে পার্থক্য। চেয়ার নিয়ে এসেছে ইউরোপিয়ানরা কেন? এটা কখনো করবেন না, যেটা আমি এখন বলতে যাচ্ছি, সেটা কখনো করা উচিত। সেটা কি? আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন ইউরোপিয়ানদের, এটাকে বলি আমরা ট্রাঙ্ক হাইট, এই কাঁধের থেকে কোমর অবধি হাইটটা, তাকে বলি ট্রাঙ্ক হাইট, ঠিক আছে? ইউরোপিয়ানদের ট্রাঙ্ক হাইট গুলি ছোট, আর এশিয়ানদের ট্রাঙ্ক হাইট গুলি বড়। তবে এই বসা বড় হওয়ার জন্য আমাদের মাটিতে বসে যত আরাম পাই, চেয়ারে বসে তত আরাম পাই না। অদ্ভুত ব্যাপার। আর ওরা চেয়ারে বসে যত আরাম পায়, যেহেতু ছোট, মাটিতে বসে আরাম পায় না। কোনটা করবেন না? সেটা হলো কখনো ফিতে নিয়ে কোনো ইউরোপিয়ান দেখলে তার পিছনে দৌড়বেন না। ওই যে শম্ভু ওখানে বলে গেল এই কথা, শম্ভুর কথাটা দেখি ঠিক কিনা, কখনো দৌড়বে। তারপরে কি হবে সেটা আমি আগে তো আরেকটা ডেফিনেশন ছিল ডক্টর সিনহা, সবই অতদত্ত ডেফিনেশন। সেটা কি? সেটা হলো সায়েন্স, টেকনোলজি এন্ড আর্ট অফ ম্যান অ্যাট ওয়ার্ক। তিনি তো মেয়ে নিতেন না, ergonomics-এ মেয়ে নিতেন না, তাও ভুলক্রমে বোধহয় দুজন ঢুকে গেছিল। হ্যাঁ, দুজন ঢুকে গেছিল, তারপর থেকে আর মেয়ে নেন না, তার আগেও নিতেন না, ভুলক্রমে দুজন ঢুকেছিল। যাই হোক, আর আমার বেলায় তো আমি বললাম কি হয়েছে, সেই জন্য ম্যান অ্যাট ওয়ার্ক, এখানে হিউম্যান অ্যাট ওয়ার্ক হওয়া উচিত ছিল, ম্যান অ্যাট ওয়ার্ক করে। যে যাই হোক, যে এটা মানে আমি না এই ডেফিনেশনটা মানে বুঝলাম। এটা উনি বলছেন যে সায়েন্স, আমি সায়েন্স কলেজে পড়ি, তাই না? আমার এই কলেজটার নাম সায়েন্স কলেজ, ওটা পুরোটার নাম আছে একটা, ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি। যেহেতু সায়েন্সটা কলেজটার মধ্যে আছে, মানে সায়েন্স শব্দটা, সেহেতু ergonomics পড়ছি ওইখানে, সেটা ঠিক আছে। সায়েন্স টেকনোলজি, ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি, টেকনোলজি শব্দটাও আছে। সুতরাং যেহেতু আমি ওখানে ergonomics পড়ছি, তাহলে সেটাও মেনে নেওয়া হবে, ergonomics মানে টেকনোলজি, সায়েন্স এন্ড টেকনোলজি মানে। কিন্তু হোয়াট অ্যাবাউট আর্ট? আর্ট মিন্স হলো অ্যাস্থেটিক্স। আমি তখন ভাবতাম আর্ট সাবজেক্ট, সেটা তো কলেজ, সেটা কি করে সায়েন্স কলেজের মধ্যে আসে? এরকমই বুদ্ধি একটু অন্যরকম ছিল। তো এই আর্টস মানে অ্যাকচুয়ালি ইট ইজ মিন্স অ্যাস্থেটিক। কোন একটা প্রোডাক্টের মধ্যে যদি অ্যাস্থেটিক বা সৌন্দর্য না থাকে, আপনি যদি কিনবেন,
এই যে ঘটনাটা, এই যে প্রোডাক্টটা, যে কোনো একটা প্রোডাক্ট আপনি যদি দেখেন, দেখবেন এখানে কার্ড করা, কার্ড এন্ডিং। এই কার্ড এন্ডিং কিন্তু একটা অ্যাস্থেটিক্স, একটা সৌন্দর্য। এই কার্ড এন্ডিং হলো একটা অ্যাস্থেটিক্স, একটা সৌন্দর্য। কেন? তার কারণ এটা যদি খোঁচা খোঁচা এন্ডিং হতো, যে কোনো সময় আপনার জামা কাপড় কেটে যেতে পারত। দ্যাটস নট, দ্যাটস এ ফুললি আনসেফ কন্ডিশন। তাহলে একটা সেফ কন্ডিশনে দিলাম কি করে, না এই কার্ড এন্ডিংসটা করে আমি সেফ কন্ডিশন দিলাম, এবং দ্যাট ইজ দ্য অ্যাস্থেটিক্স। তার মানে যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে সায়েন্স থাকবে। আপনি এটাকে এরকম করেছেন, এটাকে উঁচু করলেন, আপনার ব্যাক স্ট্রেট হলো, তার মানে আপনার movement of the back is very much related with the science. আপনি সেটাকে বললেন, তারপর সায়েন্স আছে, ergonomics, টেকনোলজিও আছে ergonomics। তার মানে কি, ওইটাকে আমি চেঞ্জ করলাম, হাইট অফ দ্য টেবিল চেঞ্জ করলাম, যেটা মানে কি, দিস ইজ টেকনোলজি, অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি করলাম, সেটাও তো ergonomics এর মধ্যে আছে। আরেকটা হলো আর্টস, যেটাও ergonomics এর মধ্যে। আর্টস মানে অ্যাস্থেটিক্স, সৌন্দর্য। যে কোনো প্রোডাক্ট যখন আমরা ভাবি যে কিনবো, তখন আমরা দেখি যে প্রোডাক্টটা কতটা সুন্দর দেখতে, অর্থাৎ আমার ভালো লাগছে কিনা। আপনি যদি খুব ভালো মতো করে দেখেন, দেখবেন প্রোডাক্টের মধ্যে আপনি আছেন, আপনি আছেন বলে প্রোডাক্ট আপনি কিনছেন। এই যে ওয়াটার বটল, এটার মধ্যে আপনি আছেন। এটা প্রথমে দেখি কি মনে হয়, একটা লোক মাথায় টুপি পরে দাঁড়িয়ে। এটা কিন্তু আপনি ভাবেন না হয়তো, কিন্তু মনে মনে অজান্তে কিন্তু আপনি ভাবেন। এদের সব কার্ড। এত কার্ড আমরা ভালোবাসি কেন? কারণ আমাদের বডিটা পুরো কার্ড। আপনি যদি হাত দেন, মাথা কার্ড, কাঁধগুলো কার্ড, সবকিছু কার্ড, হাঁটু কার্ড, এই সমস্ত কোনোই কার্ড। এই কার্ড আমার সমস্ত শরীর জুড়ে কার্ড। সেই জন্য যখন কোনো সার্ফেসে কার্ড থাকে, আমার সেটাকে ভীষণ ভালো লাগে। দ্যাটস আ হিউম্যান সাইকোলজি ফর দ্য সিলেকশন অফ এ প্রোডাক্ট। সেজন্য ডিজাইন অফ দ্য প্রোডাক্ট, ডিজাইনাররা সবসময় ট্রাই টু মেক সাম কার্ড ইন দ্য পার্টিকুলার প্রোডাক্ট। তো এই ঘটনাটা যেরকম আমি আমাকে দেখতে পেলাম এই প্রোডাক্টের মধ্যে, তার মানে আমার কমফোর্টটাকে আমি দেখতে পেলাম। এবার আমি ভাবি, এইটা যদি খুব মোটা হতো, এই ওয়াটার বটলটা আপনি যখন সময় হয়ে যাবে আমাকে বলবেন, সঙ্গে সঙ্গে যার যখনই খিদে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে হাই তুলতে হবে। হাই তোলা মানে প্লিজ চেঞ্জ দ্য সাবজেক্ট, তার মানে এবার আমাদের সমস্ত শেষ, এবার আমরা চলে যাব খেতে, এরকম ব্যাপার। তো ঘটনাটা কি হলো, এই যে এই বোতলটা যদি খুব মোটা হতো, তাহলে আমার দু হাত দিয়ে ধরতে হতো, সেটা ভীষণ ভাবে আমার পক্ষে মুশকিলের ঘটনা, তাই না? দু হাত ধরে একটা বোতল ধরছে, কিন্তু এই বোতলটাকে আমি এক হাত দিয়ে ধরতে পারি, এবং এক হাত দিয়ে ধরার জন্য আমার এই যে মাপটা, আমরা তাকে বলি হ্যান্ড গ্রিপ, এই মাপটাকে এই বোতলের মধ্যে ঢুকানো হয়েছে। তার মানে আমার এই হাতের মাপটাকে আমি ইনক্লুড করেছি ইনসাইড দ্য বটল। তাহলে এখানে আমি আমাকে, হিউম্যানকে আমি ইনক্লুড করছি ইন দ্য প্রোডাক্ট। বোঝা গেছে? বোঝা গেছে? তার মানে হিউম্যানকে আমি ইনক্লুড করেছি ইনসাইড দ্য প্রোডাক্ট। তো এইটা যদি হয়, তাহলে এর প্রত্যেকটা কার্ড আমাকে ধরার জন্য সুবিধা, না হলে এটা আমার হাতটা পড়ে যেত। তার মানে এটা একটা সেফটির সঙ্গে রিলেটেড, তার মানে একটা সেফটির সঙ্গে রিলেটেড, এবং কার সেফটির সঙ্গে রিলেটেড? হিউম্যান সেফটির সঙ্গে। তার মানে আমি হিউম্যানকে ইনক্লুড করছি প্রোডাক্টে, ফর দ্য হিউম্যান, so that the human will get maximum comfort by using this product. তো আমি এরকম ভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে যেখানে হিউম্যানকে আমরা প্রোডাক্টের মধ্যে ইনক্লুড করি এবং এই হিউম্যান কমফোর্টটাকে আইডেন্টিফাই করি। তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যে তিনটে ইম্পর্টেন্ট জিনিস আমরা সবসময় ergonomics ইউজ করা যে কোনো প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে। এক নম্বর কি? এক নম্বর হলো তার স্ট্রেংথ। আমি এই চেয়ারটাকে এত ভারী করেছি, আমি একটু তুলতেই পারছি, তার মানে চেয়ারটার মধ্যে ergonomics নেই। চেয়ারটা এমন হতে হবে যাতে চেয়ারটাকে আমি যে কোনো জায়গায় তুলে, যে কোনো জায়গায় প্লেস করে আমি তাতে বসতে পারি। যদি সেটা ভারী হয়, তার মানে সেখানে ergonomics নেই। দরজাটা এত শক্ত করেছি, দরজা থেকে আমি খেলতে পারছি না, খেলে আমি ভিতরে বাইরে বেরোতে পারছি। তার মানে এটা হলো হিউম্যান ক্যাপাবিলিটিস এর সঙ্গে বা হিউম্যান স্ট্রেংথ এর সঙ্গে রিলেটেড, নাম্বার 1। নাম্বার 2 হলো তার লিমিটেশন, এবং আপনার বডি ডাইমেনশন একটা লিমিটেশন, তাই না? আমাদের উচিত আমাদের প্রত্যেকের নিজের নিজের চেয়ার তৈরি করা, মাথায় করে নিয়ে সেই চেয়ারটা নিয়ে যাওয়া, এবং সেই চেয়ারটা পাতা, এবং সেই চেয়ারটা উপর বসা, তাহলে আমি ম্যাক্সিমাম কমফোর্ট পাবো। সেটা সম্ভব না। এই জন্য আমরা ফিক্সড চেয়ার থেকে আমরা সেই জন্য চলে যাই অ্যাডজাস্টেবল চেয়ার। তারপর যখন অ্যাডজাস্টেবল আমি অ্যাড করি চেয়ারের মধ্যে, তখন সেই চেয়ারটা মোটামুটি আমাদের সবার বডি ডাইমেনশনকে অন্তত ধরে রাখতে পারে। তার মানে এভরিবডি ক্যান ফিল কমফোর্ট বাই সিটিং চেয়ার। তাহলে এই ঘটনাটা যদি লিমিটেশনস এর সঙ্গে হয়, যোগ হয়,
তাহলে আরেকটা ঘটনা লিমিটেশনস এর সঙ্গে যোগ হতে পারে। যেরকম আমি যদি বলি জল বাড়ছে, জল বাড়ছে, লেভেল অফ দ্য ওয়াটার ইজ ইনক্রিজিং, তাই না? কে বলবে? আমি যদি করি এবার ভলিউম, যদি আমি রেডিওর ভলিউম অ্যান্টি ক্লকওয়াইজ করে ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ ঘুরালে বাড়ে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরালে কমে। কিন্তু আমি যদি তার উল্টোটা করি তাহলে কি হবে? কেন হবে? হতেই পারে, কিন্তু এটা আমার হিউম্যান লিমিটেশনস দিয়ে আমি ভায়োলেশন। কারণ হিউম্যানের যে কনসেপ্ট, তার জন্ম থেকে যে কনসেপ্ট তার মধ্যে তৈরি করে দিয়েছি, সেটাকে আমি ভায়োলেট করছি। আমরা বলি স্টিরিওটাইপ ম্যানেজমেন্ট অফ দ্য হিউম্যান। এই জায়গাটা দেখাচ্ছে পুল। তারপরে আপনি যদি এই ঘরে আগুন ধরে, তাহলে আপনি দরজার কাছে যাবেন, দরজা থেকে টানবেন, তাই না বাবা? দরজা থেকে টানবেন, টানলে আপনি দরজার আড়ালে চলে যাবেন, বাকিরা সব বেরিয়ে যাবে। এবার আপনার কি হবে সেটা কেউ জানে। Again, it's the violation of the human concept বা limitation. কেন? সমস্ত দরজা should be pushed back, not pulled back. আজকে যদি ঘরে আগুন ধরে, আমি যদি দৌড়ই, আমার সামনে যদি ও এসে পড়ে, আমি ওকে বুকে জড়িয়ে নিয়ে আমার দিকে টানবো না, ওকে ঠেলে আমি এগোবো। এই খেলার ঘটনাটা আপনার দরজা উঠে যাবে, দরজাটাকে ফেলতে যাবেন, কিন্তু দরজাটা খুলছে না। যদি সেরকম ঘটনা হয়, দরজাটা খুলছে না, তাহলে কি হবে? Then you have to think in which way I have to open the door. তখন আপনি দেখলেন ওখানে পুল লেখা, এবার আপনি পুল করলেন, যাতে কেউ দেখে, এবার আপনি পুল করলেন, কিন্তু এর মধ্যে অনেকে চলে গেছে, তারা ভেবেছে চাও যায় পুল করলেন, তখন কি হলো? তখন সবাই বেরিয়ে গেল, কিন্তু আপনি বেরোতে পারলেন না। সুতরাং কখনো পুলের দিকে যাবেন না। এই দরজাটা কিন্তু বোধ থাকে, তাহলে এখানে পুল দেখাটাই দরকার ছিল। এখানে বলছে লেখা উচিত ছিল পুশ। তার মানে এই জায়গাটার মধ্যে আর্গোনমিক্স নেই। এই জায়গাটার সঙ্গে আপনার এই জায়গাটা আমাকে হিউম্যান লিমিটেশনকে ভায়োলেশন অফ দ্য লিমিটেশন অফ দ্য হিউম্যান বিং করা। তার মানে এই ডিজাইনের মধ্যে হিউম্যান নেই। রাত্রিবেলা আমার ভীষণ শীত করছে, ঘরে এসি চালানো, ঘর অন্ধকার, খুবই অন্ধকার, আমি রিমোটটা হাতে নিলাম, দিয়ে আমি কি করবো? এবার আমি সুইচটা কমাবো, সরি টেম্পারেচারটা বাড়াবো। তাহলে আমি কি করছি? আমি সুইচ খুলছি, সব সুইচগুলোর চেহারা এক। অথচ সকালবেলা আমি কতবার করি, কিন্তু এখন আমার মনে পড়ছে না কোনটা দিয়ে বাড়ানো যায়, কোনটা দিয়ে কমানো যায়, তাই না? তার মানে এইখানে আমার বাড়ানো এবং কমানো সুইচের চেহারা আলাদা হতে হবে। যদি অফ করতে চাই, তাহলে অফের সুইচটা অন্য সুইচগুলোর চেয়ে বড় হতে হবে। দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই। যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে আপনি বন্ধ করবেন কি করে, তাই না? যেমন আমাদের যে কোনো মেশিনে একটা খুব ইম্পর্টেন্ট সুইচ থাকে, যেটা অন অফ এর সুইচ। একটাই সুইচ, যেটাকে অন করতে পারি, অফ করতে পারি। শোনা, কিন্তু সেই সুইচটা চা খেতে খেতে এটা কিন্তু আমাদের এখানে জায়গা নাম ছিল, সেই সুইচটা অন এবং অফ এর সুইচ। সেই সুইচটা যদি একই রকম শেপের হয় সব সুইচের সঙ্গে, তাহলে আমরা আইডেন্টিফাই করতে মুশকিল হয়। তার মানে আইডেন্টিফিকেশনের প্রবলেম, এটাকে আমরা বলি দিস ইজ দ্য ডিজাইন ডিফেক্ট। কারণ এখানে ভায়োলেশন অফ হিউম্যান লিমিটেশন বলে গেছে। আমি যা বলতে চাইছি, ভায়োলেশন অফ হিউম্যান লিমিটেশন। সুতরাং ভায়োলেশন অফ হিউম্যান লিমিটেশন যদি হয় ইন এ পার্টিকুলার প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার মধ্যে আর্গোনমিক্স নেই, সেই প্রোডাক্টের মধ্যে আর্গোনমিক্স নেই। সুতরাং আর্গোনমিক্স থাকা মানে এই দুটো জিনিস থাকবে না। আমি আরেকটা ঘটনা বলি, এই যে এই জিনিসটা, দ্য থার্ড পয়েন্ট ইজ দ্য নিড। নিড মানে রিকোয়ারমেন্ট। এই ইনস্টিটিউটে আমি জানি নিশ্চয়ই আছে কটা টয়লেট আছে, কটা ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপল আছে, সব এক্সেলেন্ট। আর সায়েন্স কলেজে একটাও নেই, আমাদের সায়েন্স কলেজে একটাও নেই টয়লেট, কটা ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপল। তখন আমার রিকোয়ারমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে আছে আমি একটা ডিজাইন স্কুলে গেছিলাম লেকচার দেওয়ার জন্য। তো ওটা হলো আপনার কোয়েম্বাটুরে একটা ডিজাইন একাডেমি অফ ডিজাইন নাম। সেখানে গিয়ে দেখি, সেখানে ওরা একটা র্যাম্প তৈরি করছে। র্যাম্পটা কি শেষ হয়েছে একটা ল্যান্ডিং, ল্যান্ডিং থেকে সেটা কোনো ফ্লোর নয়, একটা ল্যান্ডিং। এবার ল্যান্ডিং থেকে আবার স্টেয়ারকেস শুরু। তার মানে যে আপনার আসলো হুইল চেয়ারে,
সে উঠে গেল, উঠে গিয়ে ল্যান্ডিং এ দাঁড়িয়ে সে ভাত দিয়ে পারবে, বাকিতে যাবো ডিজাইন স্কুল। তারপরে আমরা এই হিউম্যান রিকোয়ারমেন্টকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, কিংবা অনেক বলতেও পারি না যেটা ভীষণভাবে দরকার। একটা টয়লেট যদি আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য তৈরি করেন, দ্যাট ক্যান বি ইউজ বাই দ্য, আমরা কি বন্ধ করে দেবো? That can be used by the general, any people can use that. কিন্তু সেই টয়লেটটা যদি জেনারেলের জন্য তৈরি হয় তাহলে ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে ভীষণ অসুবিধা। এটাকে যেরকম এই যে আজকে যেটা বলা হচ্ছে আর্গোনমিক্স ফর অল, আমরা এটাকে বলি অনেক সময় বলি ডিজাইন ফর অল। আপনার যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা সবাই ইউজ করতে পারে, সেটা কিন্তু একজনের জন্য নয়, তাকে বলি ডিজাইন ফর অল। এবং এইটাকে বলা হয় ইউনিভার্সাল ডিজাইন। একটা অদ্ভুত যে এই যে এরপর বোঝা যাবে যে আমাদের অনেক সুইচ, আমরা অনেক সময় থাকি না এসি সুইচ দুটো থাকে, একটা অনেক সুইচ একটা অফ সুইচ, তাই না? আমি কালার বলি, কি কালার হয়? অনেক সুইচের কালার কি হয় সাধারণত? গ্রিন হয়। অনেক সুইচ কালার হয় গ্রিন, আর অফ সুইচের কালার হয় রেড। এটা কিন্তু ইউনিভার্সাল কালার কোডিং এর একদম অপোজিট। ইউনিভার্সাল কালার কোডিং এ হলো অনেক সুইচ সেটা হবে রেড আর অফ সুইচ হবে গ্রিন। কেন? যখন কোনো মেশিন চলে তখন সেটা মোস্ট ডেঞ্জারাস কন্ডিশন। অনেক সুইচে যখন মেশিনটাকে আমি চালাচ্ছি তখন সেটা মোস্ট ডেঞ্জারাস কন্ডিশন, সেই জন্য সুইচটা হবে রেড। আর যখন মেশিনটা বন্ধ থাকে তখন সেটা মোস্ট মানে safest condition, most important safest condition. The safest condition তখন কি হবে? তার সুইচ হবে গ্রিন। কিন্তু এই যদি উল্টো আপনি করে দেন আমাদের দেশে তাহলে ভুল হবে। এখানে অদ্ভুত ভাবে আমরা আমাদের লিমিটেশনকে কনসিডার করি। We should consider our limitation in our country. এবং সেই জন্য এটা যেরকম আমি বলি আমাদের সমস্ত সুইচগুলো এখনকার নয়, আগেরকার দিনের পুরোনো বাড়িতে, আমাদের পুরোনো বাড়িতে প্রত্যেক বাড়ি অনেক পুরোনো, সেখানকার সুইচ গুলো হলো গোল গোল, তাদের লম্বা লম্বা নাক, তাই না? নাকগুলোকে যদি নিচের দিকে টগল তাহলে নাকগুলোকে যদি নিচের দিকে নামান তাহলে লাইটটা জ্বলে, নাকটাকে যদি উপর দিকে তোলেন তাহলে লাইটটা নেবে। এখন কি হচ্ছে, একজনের বাড়িতে সুইচ খারাপ, তাদের বাবা, ছেলের নাম হলো গোপাল, গোপালের বাবা ভীষণ অ্যাক্টিভ, মানে আমার মতো না, সব কাজ করে, মানে কাউকে ডাকে না, কোনো ইলেকট্রিশিয়ান ডাকে না, কাউকে ডাকে না, নিজেই সব কাজ করে, বুঝতে পারেন? হ্যাঁ যা গোপাল যা মেন সুইচ অফ করে দেয়। এবার গোপাল কোনো কাজ করে না, যাদের বাবারা এত কাজ করে তাদের ছেলেরা কোনো একটা কাজ করে, বাবা সব কাজ করে। এবার সে নিচে গিয়ে সে দেখছে টগল সুইচটা মাঝামাঝি, এবার সে বলে বাবা তো বলেছে অফ করতে, এবার মেন সুইচ থেকে অফ করে এবার বাবা এত করে খুলে ফেলেছে, খুলে ফেলে তার গুলি বার করে ফেলেছে। এবার বাবার কি হলো সেটা একটা প্রশ্ন মতো এর থেকে উপদেশ নেওয়া যায়, কোন বাবারা বেশি কাজ না করাই ভালো। এইটা দিস ইজ দ্য নিড, দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য হিউম্যান। তার মানে লিমিটেশনস অফ দ্য হিউম্যান যদি আমরা কনসিডার না করি, আমরা যদি স্টিরিওটাইপ, আমাদের অনেক কাল আগে একজন নাট্যকার ছিল, তার নাম হলো বাদল সরকার, যে ইঞ্জিনিয়ার বি কলেজ থেকে ওদের পাস করেছে। বাদল সরকারের একটা নাটকের গ্রুপ ছিল, হ্যাঁ, এবং সেখানে একটা নাটক ছিল, একটা অনেক নাটক, এই একটা নাটক ছিল এবং ইংরেজি, সেখানে একটা ডায়লগ ছিল, সবাই করে বলেই সবাই করে। তার মানে সবাই যেটা ফলো করছে তুমি সেটাই ফলো করো এবং সেটাই তুমি লাগাও তোমার ডিজাইন। তুমি যদি তার অন্যরকম করতে যাও তাহলে কিন্তু ভুল হবে। তার মানে ইউ শুড ফলো দ্য রুলস, যে রুলসটাকে তুমি তৈরি করি আর আমরা তৈরি করি। সেই জন্য আমি বললাম আমাদের ক্ষেত্রে যদি রংটা যদি চেঞ্জ করে দিই তাহলে আমরা ভুল করি। আমরা কি করে এই রংটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে, ট্রাফিক লাইট, এই ট্রাফিক লাইট দেখে আমার মাথার মধ্যে এই রংটা ঢুকে, আমি অন্য কোনো আমি চিন্তাই করতে পারি না, তাই না? সেখানে স্টপ মানে হলো লাল, সেখানে হলো গো মানে হলো গ্রিন। তার মানে আমি বলছি যখন মেশিনটা চালাচ্ছি তখন যেন সেটা গো এর সঙ্গে রিলেটেড হয়ে যায়, তখন সেটা হবে গ্রিন, তাই না? আর যখন সেটাকে আমি মেশিন থেকে বন্ধ করতে চাই তখন সেটা স্টপ, সেটাকে যেন হয়ে যাচ্ছে রেড। কিন্তু ইউনিভার্সাল কালার কোডিং এর সঙ্গে একদম মেলে। কিন্তু আমরা যদি ইউনিভার্সাল কালার কোডিং আমার এখানে লাগাতে চাই তাহলে আমাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়।
সুতরাং আমার ক্ষেত্রে আমার কোন জিনিসটা আমার ক্ষেত্রে ফিজিবল হবে সেটা আমাকে চিন্তা করতে হবে। এই ঘটনাগুলোর পর এইটা তো আমাদের অলরেডি আলোচনাই হয়ে গেছে, এতগুলো সাবজেক্ট তার ইকুয়াল কন্ট্রিবিউশন আছে আর্গোনমিক্স, বা আর্গোনমিক্স তার ব্যক্তিগত প্রপার্টি নয়। ইঞ্জিনিয়ারিং এ একটা ভীষণ কন্ট্রিবিউশন আছে আর্গোনমিক্সে, এবং একসময় এটাকে ভালো ভাবা হতো এটা ইঞ্জিনিয়ারিং এর সামনে, ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারাই আর্গোনমিক্স পড়ে, অন্য কেউ আর্গোনমিক্স পড়ার কোনো দরকার পড়ে, কারণ মেশিন ডিজাইনের সঙ্গে ভীষণ ভাবে কন্ট্রোল প্যানেল ডিজাইন তার সঙ্গে ভীষণ ভাবে তাই না? সব কন্ট্রোল প্যানেলের সব নবগুলোর চেহারা যদি একরকম হয় আমার ভুল হতে পারে, সেখানে নবের চেহারা আলাদা হবে, বিশেষ করে অন অফ এর নবটা সে অন্য নবের চেয়ে একটু বড় হবে। এবং এই যে আমরা আলাদা আলাদা করেছি সেটা তার মানে এর সঙ্গে আবার ডিসপ্লের সঙ্গে কন্ট্রোলের চেহারা, তার মানে ডিসপ্লেটা যেমন হবে কন্ট্রোলের সেরকম। ডিসপ্লেতে যদি আমার যদি একটা অ্যানালগ ডিসপ্লে থাকে, সেখানে যদি আমার যে কাঁটাটা ইন্ডিকেটরটা সেটা নিচের থেকে উপর দিকে ওঠে, তবে তার যে কন্ট্রোলটা সেটাকেও টগলের মতো নিচ থেকে উপর দিকে তুললে কাঁটাটা উপর দিকে উঠবে, ওটাকে যদি নিচের দিকে নামাই কাঁটাটা নিচের দিকে নামাই, এটাকে বলি কন্ট্রোল ডিসপ্লে কম্পিটিটিভ। সুতরাং এই জিনিসগুলি যদি না থাকে তাহলে মানুষ ভুল করবে। তো মানুষের ভুলটাকে আর্গোনমিক্স কখনো পাত্তা দেয় না। আমরা বলি না there is no unsafe act, everywhere there is যে কোনো জায়গায় যদি আপনি you will find the unsafe condition। আমরা একটা আনসেফ কন্ডিশন তৈরি করেছি, সেটাই হলো সবথেকে বড় কথা। আর্গোনমিক্সে কোনো আনসেফ অ্যাক্ট বলে কিছু নেই, সেখানে সবসময় আমরা ভাবি আনসেফ কন্ডিশন। যে একটা লোক হেলমেট পরে, ইন্ডাস্ট্রিতে এসে হেলমেট পরে, মাথার মধ্যে কি করে আপনার বললো, মাথার উপর থেকে একটা কিছু লোহার খন্ড পড়লো, মাথাটা ভেঙে গেল, রক্ত তারপরে ছিটকে পড়লো, হিরুর উপায় বেরিয়ে গেল, লোকটা মরে গেল। তো লোকটা কি হয়েছিল তখন সবাই বসলো ইনভেস্টিগেশনে, হ্যাঁ লোকটা হেলমেট পরে। আমরা জিজ্ঞেস করি লোকটা কেন হেলমেট পরে, ভাবিনি, কারণ এই যে হেলমেটটা ডিজাইন অফ দ্য হেলমেট এটা আমাদের দেশের জন্য নয়। যারা স্কুটার চালায় তারা বুঝতে পারে। আমার মনে আছে ভিলাইতে আমাদের একটা স্কুটার আছে, এবং আমি যখন স্কুটার চালাতাম তখন আমি সঙ্গে একটা বড় গামছা রাখতাম। কেন রাখতাম? আমার বিশাল বড় একটা হেলমেট ছিল, আমি হেলমেটটা করতাম। স্কুটার বোধহয় খুব কম লো স্পিডে চালাতাম, কিন্তু অত বড় হেলমেট। এবার আমি যখন পৌঁছতাম যে কোনো জায়গায় প্রফিউজড আপনার পারসপিরেশন, সোয়েটিং, এবং তখন আমাকে ওই গামছা দিয়ে পুরো মাথা মুছতো। তারপরে আমার ওই হেলমেট সে আমার জায়গার জন্য তৈরি হয়নি, আমি বিদেশ থেকে নিয়েছি হেলমেট, যেখানে ওরকম নয়। সহজ একটা এক্সাম্পল দেওয়া যায়, আমাদের বাস, কলকাতার বাস, হ্যাঁ যে কোনো বাস আপনি দেখবেন সেখানে ইউরো বাস চালু হয়েছে। লোকে বলে ইটস আর্গোনমিক্যালি ডিজাইন বাস, মোটেও আর্গোনমিক ডিজাইন কেন নয়? সেখানে এরকম গাবদা গাবদা আপনার জানলা, সেখানে গাবদা গাবদা কাঁচ বসানো হয়েছে, এবং যদি এমন একটা সিটে থাকে, প্রত্যেকটা সিটে সেই অবস্থা, আপনি যখন সামনে বসে আছেন আপনি জানলার কাজটা পিছন দিকে সরালেন, পিছনে একজন বসে আছে জানলার কাজটা সামনে। এই যে বাসের ডিজাইন, এই যে জানলার ডিজাইন, সেটা কেন আমাদের অস্বস্তি হয়? কারণ আমরা হাওয়া চাই। তাহলে আপনি ভাবুন অনেকদিন আগে, অনেক অনেক বছর আগে আমাদের কলকাতায় একরকম বাস ছিল, তার নাম হলো বাংলা বাস, বাংলা বাংলা বাস। এই বাংলা বাসে পুরো কাঠ দিয়ে তৈরি, এবং তার জানলাগুলো নিচ থেকে চলা যায়, কারণ পুরো হাওয়াটা আপনি জানলা দিয়ে পাচ্ছেন। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ডিজাইন, যেখানে আপনি কমফোর্ট পাচ্ছেন। এটা ঠিক ডিজাইন নয়। এই যে উপর থেকে তুললাম, তুলে আমি বন্ধ করলাম, আবার নিচের দিকে নামালাম, নামালে পুরো হাওয়া পাচ্ছি, দ্যাট ইজ দ্য ডিজাইন, তাই না? আমার মনে আছে আমি না ছোটবেলা, মানে আমি যখন ইয়ং ছিলাম, এই আমার দেবদূতদার কাছ থেকে এসব শিখেছিলাম আর কি। তো যাই হোক, আমি খুব একটা ভালো ছাত্র ছিলাম না, খুব একটা মানে আমাদের ভাষায়, বাংলা ভাষায় একটা খুব সুন্দর শব্দ ছিল, হ্যাঁ সেটা হলো চ্যাংরা টাইপ, হ্যাঁ ভীষণ চ্যাংরা টাইপের ছিল। তো আমরা কি করতাম, বিশেষ করে আমরা বলছি ব্যাপারটা লাইট করার জন্য, যখন ওই বাংলা বাসে যখন উঠতাম, উঠে দরজা দিয়ে উঠলাম, উঠলে পর সামনের সিটগুলো সব ছেলে, পিছনের সিটগুলো সব মেয়ে। তার মধ্যে একটা সিট ছিল যেটাকে আমরা বলতাম দ্বীপ, সেটা কিন্তু ছেলেরাই বসতো। তারপরে দুদিকে মেয়েরা, মাঝখানে ছেলে। আমরা সবসময় আমরা বলে যাচ্ছি, হ্যাঁ ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি, সব মানুষ উঠিয়ে হাসছে, সবই আমাদের কাছ থেকে শেখা। তো যাই হোক, এই দ্বীপে বসতে পারলে খুব
হতো হতো সেটা আরেকবার বলি। দ্বীপে বসতে পারলে খুব আনন্দ হতো, কিন্তু দ্বীপে বসবার পর খুব দুঃখ। কারণ দ্বীপে যখন বসতাম দেখতাম আমাদের সামনে বেশ বড় সড়ো বিশাল বিশাল মহিলারা এসে বসতো, যাদের আমরা দেখতে চাইতাম রোগা রোগা পাতলা পাতলা বেশি বেশি, তারা আমাদের পিছনে বসতো। আর ঘুরে ঘুরে তো দেখা যায় না, সেই জন্য ঘাড় ঘোরানোর খুব প্রবলেম ছিল বলে ঘাড় ঘোরানোর হাতটা শক্ত করে সামনেই থাকিয়ে থাকতে। পরে বুঝেছি পিছনে ফুটরেস ছিল, তাই ছোট ছোট কখনো মেয়েদের কিন্তু বেটে বেটে বলবেন না, বলবেন ছোট 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 মেয়েরা তারা পিছনে গিয়ে বেরোতো, তারা ফুটরেস পেত। বেশি যাবে না, তলায় একটা ফুটরেস আছে, তার উপর সে পা রাখতে পারে আরাম পাবে, তার তলায় চাকা, তার উপর ফুটরেসটা তৈরি করে। কি সিম্পল অ্যাপ্লিকেশন অফ আর্গোনমিক্স, এবং সেটাকে কি সুন্দরভাবে ইউজ করছে। আর সামনে কেন বড় বড়, তাদের ফুটরেস দরকার নেই, তাদের পা তো মেঝেতেই পড়ছে, সেই জন্য তারা সব বিশাল বিশাল চেহারার মহিলারা তার সামনে এসে। সুতরাং এই ঘটনাটা একটা সহজ ব্যাপার বোঝায় যে একটা ভীষণ সিম্পল ওয়েতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আর্গোনমিক্সে, যেটা দিয়ে খুব সহজে আপনি তাদের প্রোডাক্টিভিটি, যেটাকে প্রোডাক্টিভিটির কথা বলা হলো, সেটাকে ইনক্রিজ করা যায়। ওখানে নাম্বার লিখলাম, এখানে নাম্বার লিখলাম, কিছুই না, নাম্বার করে ঝুলে দিই, আমি আইডেন্টিফাই করতে পারছি কোন আলোটা কোন সুইচ, আমি খুব তাড়াতাড়ি সেটা করতে পারবো। ইটস এ ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন, একটা পয়সা খরচ, কখনো বা খুব কম পয়সা খরচ। তার মানে আমরা তাকে বলি নো কস্ট অথবা লো কস্ট অ্যাপ্লিকেশন অফ আর্গোনমিক্স। এটা সবসময় চেষ্টা করা হয় আমাদের দেশের জন্য, রাইট? আমাদের দেশের জন্য এটা সবসময় চেষ্টা করা হয়। কেন করা হয়? আমাদের দেশ হলো গরিব, যদি এখন গরিব গরিব নয়, সেরকম গরিব নয় আমাদের দেশ, কিন্তু যাই হোক আমরা বলি আমাদের দেশ গরিব। কারণ আপনি যদি এইখানে এই যে যারা এই সমস্ত জিনিসগুলি করে না, বিশেষ করে ইনফর্মাল সেক্টর যাকে বলি আমরা, তাদের আনঅর্গানাইজ সেক্টর বলি, সেখানে যদি আমি হাই কস্ট বলেন পুরো মেশিনটা আমার চেঞ্জ করে দেবো, তোমার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, তোমার মালিক হিসেবে বাবু আর দরকার নেই, আপনি আর যান, আমরা বলতে যা পারি করবো। কারণ ওই অত টাকা খরচা করে পুরো জিনিসটাকে চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব। কিন্তু সেখানে যদি লো কস্ট ইন্টারভেনশন হয় তাহলে কিন্তু তারা ইউজ করে, এবং যদি তারা ইউজ করে তারা বেনিফিটেড। আমার খুব মনে আছে অনেক জায়গায় আমরা একটা জায়গায় একটা কারখানায় গেছিলাম, তখন আমি এখনো করি, আমি ওই যারা ইনফর্মাল সেক্টর তাদের উপরে ম্যাক্সিমাম কাজ করি, এবং সেখানে গেছিলাম, গিয়ে আমি দেখতাম যে তারা ওই মানে পিস ওয়ার্ক, তো মানে যত কাজ আপনি করবেন যে করবে তত বেশি টাকা। তো সে একটা বাক্স তৈরি করতো, একটা বাক্স তৈরি করলে 10 টাকা যদি পায়, তো দিনের মধ্যে যত বেশি বাক্স তৈরি করবে তত বেশি টাকা পাবে। তার মানে ওই 8 ঘন্টা তার কাছে কোনো টাইম ফ্রেম রয়ে গেল, 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা যত বেশি থাকবে তত বেশি। তো আমি মালিককে জিজ্ঞেস করেছিলাম এদের মেইন প্রবলেমটা কি, ওদেরও জিজ্ঞেস করেছিলাম, ওদের প্রচন্ড ব্যাক পেইন, মালিক বলেন, ওরা বলে আমাদের প্রচন্ড কোমরে ব্যথা। এবার তারা বললো যে আমরা কোমরে ব্যথা হয়, আমরা মানে, এবং মালিক যেটা বলতো বলে এরা ভীষণ অ্যাবসেন্ট করে, অ্যাবসেন্ট করলে তো আপনি অন্য লোক পাবেন না, পেয়ে যাবেন না। আসলে এই জিনিসটা শেখাতে একটু সময় লাগে যে কি করে বাক্সটা তৈরি করে। তো আমরা সেখানে স্টাডি করার পর আমি বলেছিলাম যে এই যে এরা কাজ করছে এতক্ষণ ধরে, 10 ঘন্টা ধরে কাজ করছে, এটা কাজটা না করে যদি শর্ট রেস্ট ব্রেক দেওয়া যায়, কিছুক্ষণ সময় সে ব্রেক নিল, চা খেল, কিংবা ওই বাক্সগুলি কাঠগুলিকে সে গোছালো বা অন্য কাজ করলো, তাহলে কিন্তু ওরা কিন্তু অ্যাবসেন্টিজম হবে না। শুনেছি মালিক আমাকে বলে আপনি কি বলছেন আমি বুঝতে পারবো, কারণ এটা যদি তাদের যদি কাজটা বন্ধ করে দিই তাহলে কি হবে, তাহলে প্রোডাক্টিভিটি কমে যাবে। এবার আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, আজকে যদি আপনি ওইটা না করেন কালকে সেই লোকটা আসবে, যদি না আসে তাহলে প্রোডাক্টিভিটি পুরোপুরি ডিক্লাইন করবে। কিন্তু যদি সে কালকে আসে, যদি আপনি এই সিস্টেম চালু করেন তাহলে প্রোডাক্টিভিটি সাস্টেইন, সেখানে কিন্তু ডিক্লাইনেশন অফ দ্য প্রোডাক্টিভিটি হবে না। ঠিক যেভাবে আমরা কস্ট এফেক্টিভনেস বুঝি, তাই না? যখন হুইল ব্যারো ডিজাইন করা হয় আমাদের সময় ইন্দো ইউএস প্রজেক্ট আমি করেছিলাম, আমরা করেছিলাম হুইল ব্যারো ডিজাইন করে সেন্ট্রাল মার্কেট কোলে মার্কেটে ইউজ করতে দেওয়া হয়েছে। তখন তারা বলছে যে এটা কত কস্ট আইডেন্টিফাই করা হচ্ছিল ওই এরকম 7,000-8,000 টাকা। ওরা বলছিল অসম্ভব, এটা কেউ ইউজ করতে পারবে না, আমরা ইউজ করবো না, আমরা ব্যবহার করতে দেবো না, মালিক যাবে। তখন আমরা তাদের বুঝিয়েছিলাম এই যে লোকগুলো যারা মাথায় করে নিয়ে বোঝা নিয়ে যায়, তাদের ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় ঘাড়ে, সার্ভাইকাল রিজিয়ন, এবং অ্যাক্সিডেন্ট হলে তাদের হসপিটালাইজ হতে হয়। আর অ্যাক্সিডেন্ট যদি নাও হয় তাহলে তাদের মেডিসিন খেতে হয় টু রিডিউস দ্য পেইন, তাতে তারা কত খরচা করে।
আর যদি আমি ইন্টারভেনশনটা ইউজ করি তাহলে তার সেই খরচাটা কত খরচা আমি বাঁচাতে পারবো। এবং দ্যাট ইজ দ্য কস্ট এফেক্টিভনেস আইডেন্টিফিকেশন। আমরা যে কম খরচা কম জিনিস কিনবো, কম টাকায় জিনিস কিনলাম এবং তার এফেক্টিভনেস বার করছি, সেটা নয়। আমার লং টার্ম এফেক্টিভ হ্যাভ টু আইডেন্টিফাই। তো এই লং টার্ম এফেক্টের জন্য এর এতগুলো তার ডোমেইন আছে এরগোনমিক্স। ফিজিক্যাল ডোমেইন, কগনিটিভ ডোমেইন যেটা আমরা আগে এতক্ষণ পর্যন্ত আমাদের হয়ে গেছে, তারপরে এনভায়রনমেন্টাল এন্ড অর্গানাইজেশনাল ডোমেইন। অর্গানাইজেশনাল ডোমেইন মানে একটা অর্গানাইজেশনে যখন একটা ইনস্টিটিউশন, সেখানে ডিফারেন্ট লেভেলস এর অফ পিপল তারা কি করে, তারা প্রত্যেকের সঙ্গে কথা বলে। একটা অদ্ভুত ব্যাপার এরগোনমিক্স এর যেটা বলছিলাম, এই যে চেনার ব্যাপারটা, অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য ইন্টারঅ্যাকশন, তাই না? আমি যদি বলি হোয়াট ইজ ইওর নেম, না মাই নেম ইজ, না মাই নেম ইজ Shen. Very good. What is your name? My name is Shanford. জোরে বলতে হবে, সবাই জানে। What is your name? হ্যাঁ, কাকবা সিবু। My name is. আরে কাকবা সিবু। আবার তাহলে বুঝতে পারেন, তার মানে কোনো রেসপন্স নেই। এই যে রেসপন্স নেই, তার মানে আইডেন্টিফাই করতে পারছে আমি কি বলবো। দ্যাটস ভেরি সিম্পল। এটা কিন্তু ওর দোষ নয়, এটা দোষ হলো যেখান থেকে ইনফরমেশন যাচ্ছে। That is the transmission of information. তো কোথায় আমি কোন ইনফরমেশন দেব, যেখানে বন্ধ করতে হবে আমি বলতে হবে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বন্ধ করে দেওয়া হবে। তো যেখানে মনে হয় বন্ধ করে দেওয়া হচ্ছে বন্ধ। না না, মানে আমি সেটা না বুঝতে পারবো কি? না এটা তো ইনফরমেশন যে দিচ্ছে তার প্রবলেম। ইনফরমেশন কেউ দিচ্ছে না, কেউ বন্ধ করে ইনফরমেশন। আচ্ছা, তো এই যে ইনফরমেশন প্রসেসিং এর এই জায়গাটায় আমরা আমি তাড়াতাড়ি করছি। হ্যাঁ, আমরা তাকে বলি ইন্টারঅ্যাকশন। এটাই শেষ। হ্যাঁ, হিউম্যান ইন্টারঅ্যাকশন। হ্যাঁ, দুটো বলতে হবে। হ্যাঁ, দুটো বলতে অসুবিধা হবে না। না কেন অসুবিধা? তো খিদে পেয়েছে কি? হিউম্যান না, আমার তো হিউম্যান ইন্টারঅ্যাকশন একটা কথা, একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। আমি এই পেনটা চিনব কি করে, তার পেনটার সঙ্গে আমি একটা ইন্টারঅ্যাকশন, তার পেনটাকে আমি আইডেন্টিফাই করি। যেমন এই ইন্টারঅ্যাকশনটা আমরা অনেক বুঝি না, যে বলছেন না চেহারা একটা, তাহলে এই চেহারাটা আপনার মেমোরির মধ্যে কোথায় রয়ে গেছে, তাই না? তার মানে আপনার হার্ট সেন্টারে এই চেহারাটা স্টোর হয়েছে। যখন এই জায়গায় আমরা দেখলাম, তখন আবার এই চেহারাটা আমার হার্ট সেন্টারে তৈরি হলো। এবং এতদিন পর্যন্ত যে চেহারাটা ছোটবেলায় তৈরি হয়েছিল, তার চেহারাটা যদি এইরকম হয়, তাহলে এখন যে চেহারাটা তৈরি হলো তার চেহারা এইরকম, মানে একই রকম। এবার দুটো চেহারা যখন একটার সঙ্গে একটা মিলে গেল, তখন আমি আইডেন্টিফাই করতে পারলাম এটাই হলো সেই পেন। যেমন একটা লোককে আপনি চিনবেন, তাই না? যদি কালকে আমার সাথে দেখা হয়, কালকে যদি দেখা হয় কি বলবেন? কি বলবেন? রাস্তায় দেখা হলো, নামটা মনে পড়ছে না। নামটা মনে পড়ছে না, নামটা তো আমি বললাম, আমি নামটা শুনতে চাইনি। তুই তো এক সপ্তাহ পরে নামটা মনে রাখবে না। উনি কম্পিটিশন জিজ্ঞেস করেছিলেন, সেটা সেই উত্তরটা দিয়েছে। উনি যে প্রশ্নটা করেছিলেন, ঠিক আছে, আমি তখন বুঝতে পারছি। আইডেন্টিফাই করা, এটা মানে আপনি একটা ছবি তৈরি করেন, তাই না? সেটা হাই সেন্টারে রয়ে গেছে। এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট কথা। হাই সেন্টারে রয়ে গেছে, আমার ব্রেনে রয়ে গেছে। তো ব্রেনে যদি না থাকে, তাহলে আমি কালকে আইডেন্টিফাই করতে পারবো না, তাই না? কতগুলি ব্যারাম, সীমান্ত প্রতি ব্যারামকে বলতো ব্যয় আরাম, কিন্তু আসলে ব্যারাম মানে ব্যারাম। কতগুলি ব্যারামে, কতগুলি রোগে আমরা সেই ব্রেনে আমার সেই ইনফরমেশন গুলি আর থাকে না, ইনফরমেশন গুলি থাকে। যাই জন্য কি করে আমি আইডেন্টিফাই করতে পারি। কালকে আমি কাউকে দেখলি পর, বা কাউকে আমি তার সঙ্গে অনেকদিন থেকেছিলাম হয়তো, কিন্তু তাকে আমি আইডেন্টিফাই করতে পারছি, তার তার ইনফরমেশন গুলি আমার ব্রেনে থাকতে পারে। অনেক কারণ, অনেক কারণ সেই ইনফরমেশন গুলি স্টোর হয়। আমরা বলতে থাকি স্টোরেজ অফ ইনফরমেশন। এবার আপনি ভাবুন, ইনফরমেশন যদি স্টোর না হয়, এই যে উনি বললেন কি কালকে আপনাকে যে আমি যে খুব চেঁচিয়েছিলেন, যাতা বললেন, কি যে বললেন, বাবা বন্ধুকে কি বুঝলাম না, যাই হোক তাও ছিলাম। হ্যাঁ, এই যে ঘটনাগুলি উনি বললেন, এই ঘটনাগুলি বললেন কেন? এটা হলো তার ওনার অ্যাকশন। এবার যদি উনি আমাকে চিনতে না পারতেন, তাহলে কিন্তু ওনার কোনো অ্যাকশনই ছিল না, তিনি চলে যেতেন। তাহলে এর অনেকগুলো স্টেজ থাকতে পারে। এটাকে আমরা বলি প্রসেসিং অফ ইনফরমেশন।
এটাকে বলি আমরা যে মেশিন প্রসেস করে ইনফরমেশন, তাই না? আমরা সব ইঞ্জিনিয়ার, সব ইঞ্জিনিয়ারিং ভাষা একটা বলতে হবে, মেশিন প্রসেস করে ইনফরমেশন। যে আমাদের ব্রেনও প্রসেস করে ইনফরমেশন, এবং এই ইনফরমেশন প্রসেসের মধ্যে সবথেকে বড় ইম্পর্টেন্ট পার্ট যেটা মেশিনের ক্ষেত্রে ট্রান্সডিউসার, যে ইনফরমেশন রিসিভ করে। আমাদের ক্ষেত্রেও সেরকম রিসেপ্টরস আছে, দিস আর অল রিসেপ্টর। আমরা ট্রান্সডিউসার কে না, আমরা রিসেপ্টর গুলোকে বলি বায়োলজিক্যাল ট্রান্সডিউসার। তার মানে আমার চোখ দিয়ে আমি শুকি, কান দিয়ে আমি দেখি, নাক দিয়ে আমি খাই, নাক দিয়ে আমি টেস্ট নিই, তাই না? এইসব তো নয়। তো কি করি না, চোখ দিয়ে আমি দেখি, কান দিয়ে আমি শুনি, নাক দিয়ে আমি শুকি, তাই না? দিস আর অল দ্য থিংস। তাহলে এতগুলো সেন্স, এবার যদি এরকম হয় কোনো একদিন কোনো একটা জায়গায় আমি এমন একটা লেকচার দিচ্ছি, এই দেখুন এটা হলো হিমালয় পর্বত, এই দেখুন এটা হলো আল্পস, এই দেখুন এরকম ভাবে পড়ে যাচ্ছি, সত্যিকারের ঘটনা ঘটেছিল আমার। একজন আমাকে বললেন আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না, কারণ তিনি চোখ দিয়ে দেখেন, ভিজুয়ালি চ্যালেঞ্জ। তাকে ওই ছবিগুলো আমি দেখিয়েছি, কিন্তু ছবিগুলো কিছুই দেখেন। তাহলে তার ক্ষেত্রে ইনফরমেশন রিসিভিং হয় না, তার ক্ষেত্রে কোনো অ্যাকশন হয় না। তার মানে তার সমস্ত জিনিসগুলো যদি ইনফরমেশন রিসিভ হতো, তাহলে ইনফরমেশন স্টোর হতো, এবং ইনফরমেশন তারপরে তিনি অ্যাকশন দিয়ে, আমি তার অ্যাকশন থেকে বুঝতে পারতাম যে ইনফরমেশন স্টোর হয়েছে, তাই না? যেরকম ওনাকে জিজ্ঞেস করা হোয়াট ইজ দ্য নেম, তাহলে অলরেডি ওনার কাছে ইনফরমেশন স্টোর আছে। যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য নেম, তাহলে আমাকে বলতে হবে মাই নেম ইজ, যেটা আপনার নাম সেটা। তার মানে এইটা হলো ওনার অ্যাকশন। স্টোরেজ অফ ইনফরমেশন হয়েছে বলে আপনার অ্যাকশনটা রাইট হতো। যদি স্টোরেজ অফ ইনফরমেশন না হতো, তাহলে অ্যাকশনটা রাইট হতো, তাই না? তো এই যে ঘটনাটা, তার মানে বললাম যে ডিফারেন্ট স্টেজ আছে। তার মানে এইখানে আমরা এরকম ভাবে বলতে পারি ঘটনাটা। ধরুন এখানে হিউম্যান হালকা ভীষণ দেখা যাচ্ছে, প্রোডাক্ট আর এনভায়রনমেন্ট। এখানে এই এনভায়রনমেন্ট আবার দু রকমের এনভায়রনমেন্ট, একটা হলো আপনার ফিজিক্যাল এনভায়রনমেন্ট, একটা কমার্শিয়াল এনভায়রনমেন্ট। যে কোনো প্রোডাক্ট ডেভেলপ করার সময় যখন ডিজাইন স্কুল তৈরি হবে, তখন সেখানে একটা ম্যানেজমেন্টের আলাদা পার্ট থাকে সিলেবাসের মধ্যে, অর্থাৎ হাউ টু সেল দ্য প্রোডাক্ট। প্রোডাক্টটা তৈরি করলে হবে না, প্রোডাক্টটা আমি সেল করবো কিন্তু সে মার্কেট থেকে করতে হবে। আজকে হিন্দুস্তান মোটরস গাড়ি নেই, হিন্দুস্তান মোটরসের গাড়ি নেই। কি গাড়ি ছিল? আমরা যখন খুব ছোটবেলায় ছিলাম, আমার ছোটবেলায়, তখন আমি দেখতাম কত রকম গাড়ি। আমাদের ডাক্তারবাবু শুনি বেবি অস্টিন করে আসতেন, লাল রঙের টুকটুকে গাড়ি, তার থেকে বেরোতেন বেঁচে খাটো ফর্সা রঙের ছিল। কিন্তু তারপরে ঘটনাগুলি খুব একটা বেশি আরামদায়ক ছিল না। হ্যাঁ, ইঞ্জেকশন দিতেন সেগুলো খুব একটা ভালো ছিল। কিন্তু ওই যে লাল রঙের ছোট্ট গাড়ি আর ওই যে টুকটুকে চেহারা, এটা ভীষণ ভাবে মনে আছে আমার। এই যে এত রকম গাড়ি ছিল, হঠাৎ একদিন থেকে কোনো গাড়ি নেই, খালি কলকাতা শহরের উপর কতগুলি বিস্কুটের কৌটো দৌড়াদৌড়ি করছে, এবং তার মধ্যে দুটো সোফা, একটা সামনের সোফা, একটা পিছনের সোফা, এবং সেইটা সবাই কিনছে। এটাকে বলি আমরা হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসি, তাই না? মার্কেট যখন ওপেন হয়ে গেল, হিন্দুস্তান মোটরস বোঝে যে মার্কেট এত তাড়াতাড়ি ওপেন হয়েছে, তখন আমরা সমস্ত গাড়ি দেখতে শুরু করলাম, বিদেশের এত রকম গাড়ি, এবং কোনো কোনো গাড়ি আমাদের দেশেও চলে এলো, কারণ মার্কেট ওপেন হয়ে গেল। তখন হিন্দুস্তান মোটরস রিয়েল চ্যালেঞ্জটা ফিল। এতদিন ফিল করেনি কেন? কারণ নেভার দে আইডেন্টিফাই দ্য মার্কেট need of the market. That is the most important thing. Market requirement, need, market কি চাইছে। মার্কেট কিন্তু একটা খুব সলিড বা একটা খুব স্ট্যাটিক জিনিস না, এটা ভীষণ ভাবে চেঞ্জ হয়। এই চেঞ্জিংটাকে যদি না ধরা যায় তাহলে ভীষণ মুশকিল। সেই জন্য এখন মার্কেট রিসার্চের উপর আমরা এত বেশি গুরুত্ব দিই, কারণ ফ্রম দ্য মার্কেট রিসার্চ উই ক্যান আইডেন্টিফাই দ্য নিড অফ দ্য মার্কেট। এবং তার জন্য আমরা এত রকম ভ্যারাইটিস অফ দ্য প্রোডাক্ট শুরু হয়েছে, আমরা এত রকম প্রোডাক্ট তৈরি করতে পারি। ডিজাইনের যখন সেই ইনিশিয়াল স্টেজে যে কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটা ছিল ডিটেইল ডিজাইন। তার মধ্যে দুটো পার্ট, যেমন প্রোডাক্টের ক্ষেত্রে একটা হলো ফর্ম, একটা ফাংশন। যেমন এই পেন, এটা কি দেখতে? ফর্ম মানে হাউ ইট লুকস, এটা দেখতে কিরকম? পেনের মতো দেখতে। হাউ ইট ওয়ার্কস, তার মানে ফাংশন, এটা কিভাবে কাজ করে। আমি যদি এটাকে ঘোরাই, এই ঢাকনাটা খুলি, এটাকে যদি এরকম ঘুরিয়ে দিই, যদি খাতার উপর বসি, তাহলে কিছু লেখা পড়ে, দ্যাটস ফাংশন। তার মানে বলতো সবাই প্রোডাক্ট মানে দুটো জিনিস, একটা হলো ফর্ম, একটা ফাংশন। কিন্তু যখন মার্কেট ওপেন হয়ে গেল, তখন বোঝা গেল যে প্রোডাক্ট মানে নট অনলি দ্য ফর্ম এন্ড ফাংশন অফ দ্য প্রোডাক্ট, বাট ইট ইজ অলসো রিলেটেড উইথ দ্য মার্কেট রিকোয়ারমেন্ট অফ দ্য নিড অফ দ্য মার্কেট। তখন আমরা বলতে শুরু করলাম ডিজাইন মানে নট দ্য ডিটেইল ডিজাইন, বাট ইট ইজ অ্যাকচুয়ালি দ্য টোটাল ডিজাইন।
টোটাল ডিজাইন মানে হলো ফর্ম এন্ড ফাংশন অফ দ্য প্রোডাক্ট এন্ড দ্য নিড অফ দ্য মার্কেট। যখন অ্যাড হবে তখন দ্যাট উইল বিকাম দ্য টোটাল ডিজাইন অফ দ্য প্রোডাক্ট। এই টোটাল ডিজাইন যখন শুরু হলো তখন আর্গোনমিক্স এর অ্যাপ্লিকেশন অফ দ্য আর্গোনমিক্স তখন আরো বেড়ে গেল। হ্যাঁ, সেই সময় একটা অ্যাপ্লিকেশন ছিল, কিন্তু যখন when it will become total design তখন সেই অ্যাপ্লিকেশনটা বেড়ে গেল। এবং এই বেড়ে যাওয়ার প্রথম কারণ হলো যে আপনার ইউজেবিলিটি ফ্যাক্টর, আপনি সেটাকে প্রোডাক্টটাকে আপনি ইউজ করতে পারছেন কিনা, তাকে আমরা বলি ইউজেবিলিটি ফ্যাক্টর। যেমন আমার এই যন্ত্রটা আমি এমন ভাবে তৈরি করেছি যে আমি যন্ত্রটাকে বুঝতেই পারছি না আমি কিভাবে চালাবো। যে কোনো নতুন জিনিস যখন মার্কেটে আসে তখন অনেক সময় এরকম হয়, হাউ টু ইউজ দিস থিংস, হাউ টু অপারেট দিস থিংস। যদি তাই হয় তাহলে প্রোডাক্টটা সেরকম ভাবে ডিজাইন করা হয়নি। তার মানে ইন্টারাকশন বিটুইন দ্য হিউম্যান উইথ দিস প্রোডাক্ট ইজ নট কারেক্টলি ডান, বাট দ্য ডিজাইন অফ দ্য প্রোডাক্ট ইজ নট কারেক্টলি ডান। বোঝা যাচ্ছে? আমি বলতে পারছি তখন প্রোডাক্টটাকে এমন ভাবে ডিজাইন করেছি সেই লোকটা বুঝতেই পারছে না আমি প্রোডাক্টটা কি করে ইউজ করি। এই প্রোডাক্টটা ক্ষেত্রে দেখুন, এটা একটা মোবাইল, এই যে নাম্বার অফ সুইচেস কম করা কেন করা হয়েছে? যাতে আপনি কনফিউজ না হন। নাম্বার অফ সুইচেস না, এটা মোবাইল না, ইটস অ্যাকচুয়ালি ইট ইজ দ্য রিমোট, এসি রিমোট। ভীষণ সুন্দর একটা দুটো জায়গা আছে, এটা ভীষণ সুন্দর দুটো জায়গা আছে। দ্যাট ইজ অন অফ সুইচ। এই দেখ বাবা, অন অফ এ সুইচ, সরি অন অফ এ সুইচ না, আমি বলছি এখানে দেখুন দুটো ভীষণ সুন্দর জায়গা আছে। একটা হলো টু ইনক্রিজ দ্য টেম্পারেচার, টু ডিক্রিজ দ্য টেম্পারেচার। যেটা উপর দিকে এটা ছোচালো এন্ডটা, দ্যাট ইজ টু ইনক্রিজ দ্য টেম্পারেচার, সহজে আমরা বুঝতে পারি। আর ডিক্রিজ করার জন্য নিচ্ছি রাত্রিবেলা ঘন অন্ধকার, তখন আপনি বুঝতে পারছেন না টেম্পারেচার কি করে বাড়াবেন। আপনি খুঁজে পড়ছেন সব নবগুলো চেহারা এক, আপনি কিছুক্ষণ পর দুচ্ছাই করে ফেলে দিলেন। সেই ঠান্ডার মধ্যে পরদিন তারপর আপনার নিউমোনিয়া হলো, হসপিটালে ভর্তি হলো, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ঘটনাটা এখানে কিন্তু ইউ ক্যান আইডেন্টিফাই ইজিলি কোনটা অন কোনটা অফ, এন্ড দ্যাট ইজ আর্গোনমিক্স। তার মানে এই ইউজেবিলিটি ফ্যাক্টরটা অনেক বেশি। যে কেউ লোক এটাকে আইডেন্টিফাই করতে পারে, যে কেউ লোক এটা বুঝতে পারে এটা কি। তাহলে ইউজেবিলিটি ফ্যাক্টর ইজ ভেরি হাই ইন দিস পার্টিকুলার প্রোডাক্ট। সেরকম এখানে আমরা ইন্টারাকশন হয় বললাম না। তার মানে আপনি যদি মেশিনটাকে বুঝতে পারেন, প্রোডাক্টটাকে বুঝতে পারেন, দেন ইউ ক্যান অপারেট দ্য প্রোডাক্ট, ইউ ক্যান ইউজ দ্য প্রোডাক্ট। তার মানে একটা ইন্টারাকশন হচ্ছে। এবার এনভায়রনমেন্টটাকে যদি কন্ট্রোল করতে পারেন, আজকে এই ঘরটা এবার পেয়েছি এই যে এই লেকচারটা যদি বৈশাখ মাসে ঠিক প্রহরে যদি ময়দানের মাঝখানে দেওয়া হতো, কজন থাকতেন সেখানে? আরো বেশি থাকতেন। হ্যাঁ, ময়দানের মাঝখানে ও ময়দান, সরি ময়দান কোনটাকে ব্যবহার করি দ্বীপ্রহরে ময়দানের মাঝখানে। হ্যাঁ, এবং বৈশাখ মাসে যদি এটা হতো, তবে বাংলা বলতে হ্যাঁ বৈশাখ মাসে দ্বীপ্রহরে ময়দানের মাঝখানে যদি হতো কেউ থাকতো না, কারণ কন্ট্রোল করাটা মুশকিল হয়ে। কিন্তু এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। টেম্পারেচার যদি ঠান্ডা মনে হয় তাহলে গরম করতে পারেন, গরম মনে হলে ঠান্ডা করতে পারেন, তবে এই কন্ট্রোল। তাহলে এই কন্ট্রোলটা যদি হয় তাহলে কন্ট্রোল থেকে আমরা বলতে পারি কি না, আমি এটার সঙ্গে কমিউনিকেট করি। যদি কন্ট্রোল করতে না পারি তাহলে আমি কমিউনিকেট করছি। তার মানে কন্ট্রোল করা মানে কি, আমি সেটাকে কন্ট্রোল কমিউনিকেট করছি। যেরকম ধরুন আমাদের যদি বুঝতে না পারি, এখানে এই তিনটে জায়গার মধ্যে আমি এটাকে বলে আমরা সিস্টেম ডিজাইন, এটাকে আমরা সিস্টেম ডিজাইন, একটা ডিজাইন অফ দ্য সিস্টেম তৈরি করি, তাই না? এবং এই যদি আমি কন্ট্রোল করতে পারছি, বুঝতে পারছি, সমস্ত কিছু পারছি যদি হয়, তাহলে এই সিস্টেম পারফরম্যান্স বেড়ে যাবে, তার মানে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তখন এর মধ্যে এইখানে আমার এই হিউম্যানটা হলাম আমি, প্রশ্ন এই হিউম্যান হলাম আমি, এই যে প্রোডাক্ট হলো আমার বউ, হ্যাঁ আমার স্ত্রী, বউ কখনো বলবে না, বলবে এখানে হলো এনভায়রনমেন্ট মানে হলো আমার বাচ্চা, ঠিক আছে? এনভায়রনমেন্ট মানে হলো বাবা তো আমি আমার স্ত্রীকে বললাম কি কেমন আছো, আমি আমার বাচ্চাকে কি রে কেমন, তখন কেউ কারোর সাথে কমিউনিকেট করছে না, তখন আমরা কি বলি ফ্যামিলি সিস্টেম ধরে তবে যখন এখানে আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে না, কমিউনিকেশন হবে। অচেনা লোকের সাথে আমরা কথা বলতে পারি, কি দাদা কেমন আছেন, একটা লোক চিনিয়ে যায় আপনার জানা দরকার আমি কেমন আছি, জেনে নেবেন হঠাৎ আপনি কেমন আছেন। এই যে অচেনা লোককে বাড়িতে তার কোনো ইনফরমেশন আপনাকে নেই, যদি ইনফরমেশন থাকে তাহলে আমি তার সাথে কথা বলতে পারি, যদি ইনফরমেশন না থাকে তাহলে আমি কথা বলতে পারি। তো ঘটনাটা কি হলো, এরপরে আরো কতগুলি স্টেজ গুলি আসছে, আমি যেটা বলেছিলাম তার মধ্যে একটা মজাদার স্টেজ আছে এটার মধ্যে, সেটা হলো ডিসিশন মেকিং।
আমরা বলি ডিসিশন মেকিং ইজ দ্য সোল প্রপার্টি অফ হিউম্যান বিং। আপনি এই প্রোডাক্টটা নিলে পর আপনি বুঝতে পারছেন যে আপনি এই জায়গাটাকে যদি দেখেন তাহলে এখান থেকে কিছু একটা বেরোবে, বেরিয়ে স্ক্রিনের উপর পড়বে এবং কোনো একটা জায়গায় পড়বে, সেটাকে দিয়ে আপনি দেখাতে পারবেন এই জায়গাটা কি। তাহলে আপনি এই ডিসিশনটা নিলেন। কিভাবে নিলেন? কারণ আপনি পুরো জিনিসটা জানেন। তার মানে অলরেডি আপনার কাছে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন স্টোর হয়েছে, সেই ইনফরমেশন আপনি আলটিমেটলি ডিসিশন নিলেন, প্রসেসিং হয়েছে, হয়ে গিয়ে ডিসিশন নিলেন এবং আপনার অ্যাকশন হলো আপনি টিপলেন, তখন ওইখানে গিয়ে এইটা পড়লো, তাই তো? এটা কি জবটা আপনার তৈরি, তাই না? এটাকে আমরা বলি দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন ইটস দ্য সোল প্রপার্টি অফ হিউম্যান। তো একদিন আমি এরকম একটা লেকচার, আমাদের ওখানে তো অনেক সময় হয় লিটারেচার কোর্স, অরিয়েন্টেশন কোর্স, এরকম একটা কোর্সে আমি একটা লেকচার দিচ্ছি। ঠিক আছে, এই লেকচারটা এরকম ভাবে দিচ্ছি, হ্যাঁ, দেওয়ার পর আমি একটু থেমেছি, তখন হঠাৎ থেকে একটা বই বই শুরু হয়েছে ভীষণ দিকে, অনেক জুলজি তাদের অনেক মাস্টার মশাই সেখানে ছিল, তারা হঠাৎ আপত্তি করেছে, আপনি একটা ভীষণ ভুল বলবেন, এটা কখনোই নয়, নট দ্য সোল প্রপার্টি অফ দ্য হিউম্যান বিং। অ্যানিমালরাও ডিসিশন নিতে পারে। তখন আমার না সঙ্গে সঙ্গে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে, আমার চেহারাটা দেখে বা আমার ভাবসাব দেখে অনেকেই বুঝতে পারছেন আমি কোথায় থাকি। আমি চিড়িয়াখানার পাশে থাকি, চিড়িয়াখানার আশেপাশে থাকি, কাছাকাছি। তো আমাদের ছোটবেলায় তখন চিড়িয়াখানায় একটা বড় জু এর মধ্যে একটা চিলড্রেন জু, মানে বাচ্চাদের চিড়িয়াখানা, আপনারা দেখেন আপনারা যখন মনে করেন। তো সেই চিলড্রেন জুতে কি ছিল? বড় বাঘের ছোট বাঘ, বড় গন্ডারের ছোট বাঘ, বড় হাতির ছোট হাতি, এরকম অনেক জিনিস ছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল তখন বৃহস্পতিবার করে চিড়িয়াখানা ফ্রি, বা যে কেউ ঢুকতে পারে, যে কেউ ঘুরতে পারে, এরকম। তো আমাদের যত আত্মীয় স্বজন, তাদের যত ছোট ছোট বাচ্চা, তারা বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে আসে। এবং আমার সব থেকে মজার ব্যাপার ছিল যে আমাকে ওদের নিয়ে চিড়িয়াখানায় যেতে হয়। বৃহস্পতিবার করে প্রায় আমার ছুটি, আমার স্কুলে যেতে। তো এবার আমি ওদের নিয়ে যখন যেতাম চিড়িয়াখানায়, আমি একবার গিয়ে দেখলাম যে একটা কাকাতুয়া আছে, একটা ছোট্ট কাকাতুয়া, বুঝতে পারছেন? একটা ছোট কাকাতুয়া, কারণ সেটা ছোটদের চিড়িয়াখানা। এবার সেই কাকাতুয়ার ধরুন উনি বললেন হ্যালো, কাকাতুয়া হ্যালো, উনি বললেন হ্যালো, কাকাতুয়া বললেন হ্যালো, উনি বললেন হ্যালো, কাকাতুয়া বললেন হ্যালো, উনি বললেন হ্যালো, কাকাতুয়া বললেন হ্যালো। তার মানে যে হ্যালো বলছি, কাকাতুয়া থেকে রেসপন্স। ক্লিয়ার? সবাই চারপাশে দাঁড়িয়ে এরকম বলছে, এটা আমার। তার 1 মাস পর আবার গিয়ে দেখি সেখানে কাকাতুয়াটা বসে আছে, একটু বড় হচ্ছে, তার চারপাশে লোকজন চেঁচাচ্ছে, তার স্বরে চিৎকার করে হ্যালো 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 হ্যালো। অনেকক্ষণ পর কাকাতুয়াটা বলে হ্যালো। তার মানে এবার আমার মাথায় আসলো, সত্যি কাকাতুয়া তো ডিসিশন নিতে পারলো। ভাগ্যিস আমি ওই সময় হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছো, ডিসিশন মেকিং ইজ নট দ্য সোল প্রপার্টি অফ হিউম্যান। কিন্তু ধরুন আজকে আমার একটা ঘটনা ঘটলো, ভীষণ ভালো, খুব ভালো, খুব ভালো। তাহলে আপনি বলুন, আপনি কি? সুনীল কুমার, সুনীল বাবু ভীষণ ভদ্র মানুষ, ভীষণ ভালো। সুনীল বাবু আমার না এতদূর আপনার তেমন কিছু আমি আমাকে 500 টাকা কাজ দিতে পারি, হ্যাঁ সুনীল বাবু আমাকে 500 টাকা ধার দিয়ে, 500 টাকা সুনীল বাবু ধার দিয়ে। কালকে আবার আমি ধরুন এখানে ঢুকলাম, ঢুকে আমি গেট দিয়ে ঢুকছি, সুনীল বাবু বেরোচ্ছে, তখন আমি কি বলি, সুনীল বাবু কেমন আছেন? না, আমি উল্টো দিকে ফিরে ঢুকছি। এটা মানুষ ছাড়া, এটা মানুষ ছাড়া কেউ বুঝতে পারে। তারপরে কমপ্লিকেটেড ডিসিশন মেকিং এর প্রসেস কেবলমাত্র মানুষের মধ্যে না, এটা কিন্তু অ্যানিমালের মধ্যে চলে না, এবং মেশিনের মধ্যে তো আরো চলে। মেশিনকে যা ইনপুট দেবেন সে মেশিন তাই করে, মেশিন অন্য কিছু চেঞ্জও করতে পারে। তো এই অ্যাকশন দিয়ে উই ক্যান আইডেন্টিফাই ওয়েদার এই জিনিসটা পুরো কমপ্লিট হয়েছে। ক্লোজ লুপ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। যখন আমরা কোনো মেশিনকে বা কারোর সঙ্গে কমিউনিকেট করা হয়, তখন কিন্তু ক্লোজ লুপ থেকে আমরা, যখন আমি মেশিনকে ভীষণভাবে সুন্দরভাবে ডিজাইন করি প্রোডাক্ট, তাহলে আমি খুব সহজে আমি আইডেন্টিফাই করতে পারি। তার মানে যে সুইচটা টিপছি, যে জন্য টিপছি, সেইটা সেই কাজই করে, বুঝতে পেরেছি? তার মানে আমার একটা গোল তৈরি হয়েছে, আমি সেই গোলটাতে সেরকম ভাবে আমি রিচ করতে পারবো। এই যে ঘটনাটা, এটাকে আমরা বলি কন্টিনিউয়াস ফিডব্যাক লুপ। হ্যাঁ, যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আমি যদি ওনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ, হাউ আর ইউ? আই ফাইন, থ্যাংক ইউ। আই ফাইন, থ্যাংক ইউ। হাউ আর ইউ? ব্যাস,
এইটা হলো পুরো স্টক, যতক্ষণ আছে ততক্ষণ আমি ওকে জিজ্ঞেস করি। তারপরে এটা আমি আমার বলে যতক্ষণ না কন্টিনিউয়াস, বলে না যতক্ষণ পৌঁছতে পারছি ততক্ষণ এটা চলছে। এবং এই জিনিসটাকে আমরা বলি কন্টিনিউয়াস ফিডব্যাক। এই কন্টিনিউয়াস ফিডব্যাকটা তখনই দেখা যাবে যখন ইউ ক্যান আইডেন্টিফাই এ পার্টিকুলার প্রোডাক্ট। যদি প্রোডাক্টকে বুঝতেই না পারে, then in which way there will be the continuous feedback. Continuous feedback loopটা তখন আর থাকবে না। তাহলে এই continuous feedback loop মানে the well designed perfect design of the machine। ভীষণ সহজ। এটা একটা কফি মেকার অথবা টি মেকারও বলতে। আর দেখুন সবকটা সুইচের একই রকম চেয়ার, কি অসুবিধা আছে? একটু কালার আছে, কি অসুবিধা আছে? লেখা আছে। আমি সবচেয়ে লেখা দেখেও করতে পারি, তাই না? কিন্তু ফর দ্য ভিজুয়ালি চ্যালেঞ্জ পিপল ভেরি ডিফিকাল্ট ফর দেম। তার মানে ইট ইজ নট ফর অল। এটা পারফেক্টলি সবার জন্য নয়। এটা কারোর জন্য ডিজাইনের তৈরি, কারোর জন্য এটা ঠিক, কারোর এটা ঠিক নয়। আমরা বাথরুমের ফ্ল্যাশের হ্যান্ডেল কোন দিকে থাকে? বাথরুমের যে ফ্ল্যাশ থাকে ডান দিকে থাকে, ডান দিকে থাকে। তবে ইটস অনলি ফর দ্য রাইট হ্যান্ড। লেফট হ্যান্ডেড অলওয়েজ ফর দ্য রাইট হ্যান্ড, রাইট। এবং এই যে আমাদের যিনি উনি বসে আছেন লেফট হ্যান্ডেড, বিশেষ এবং সবথেকে অসুবিধাগুলি উনি ফিল করতে পারেন। যে এই যে প্রত্যেকটা কিছুদিন আগে হ্যান্ডেডনেস নিয়ে একটা খুব ভালো রেডিওতে টক বলছিল, আমিও দিয়েছিলাম, আরো অনেকে দিয়েছিল। দিস এ ভেরি নাইস মানে সিরিজ অফ টক ছিল সেখানে রেডিও, খুব সুন্দর। সেখানে হ্যান্ডেডনেস নিয়ে অনেক রকম ভাবে ভাবা হয়েছে। যেমন অ্যানথ্রোপোলজির লোকেরা কিভাবে ভাবে এই হ্যান্ডেডনেস, ফিজিওলজির লোকেরা কিভাবে ভাবে, বা আর্গোনমিক্স এর লোকেরা ডিজাইন নিয়ে কিভাবে ভাবে। তো সেই ডিজাইনের পার্টটা আমি বলেছি। এখন দেখবেন ফ্ল্যাশের হ্যান্ডেলটা বড় হ্যান্ডেল থাকে না, অধিকাংশ ফ্ল্যাশের মাঝখানে থাকে। তার মানে ডিজাইন ফর অল। এই যে এই ভেরি কনসেপ্ট যে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা এমন ভাবে ব্যবহার করি যেটা সবার জন্য থাকে, এটা কি ডিজাইন ফর অল? না, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এটা কি ডিজাইন ফর অল? That's a very important thing. তার মানে ডিজাইন ফর অল নয়। তার মানে ergonomics, rules of the ergonomics follow করে। The rules of the ergonomics follow করতে হলে আমাকে দুই রকম চেয়ার থাকতে হবে, কিংবা আমাকে চেয়ারগুলোকে এমন ভাবে ডিজাইন করা হতো যাতে both handed মানে both hand সেটা ইউজ করতে পারে। It's a very simple thing. এখানে কমিউনিকেশনের প্রবলেম হবে, বুঝতে পারবে না কেউ। That is the problem of communication. ঠিক 2টা বাজে কিন্তু এখন। আবার খিদে পেয়ে দাদা খিদে পায়নি আর তো খিদে পেয়ে গেছে। আমরা তাহলে এই জায়গাটায় দাঁড়াবো। খিদে পাইনি। হ্যাঁ অবভিয়াসলি দাদা খিদে পায়নি আর তো আচ্ছা, এই যে প্রত্যেকের মুখগুলো তার সঙ্গে নামগুলো লেখা, যেরকম আমি বলেছি। এখানে এনআইটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন তাদের অ্যাটেন্ডেন্স এটা কোরিলেট করা যায়। এই কে কোন ছেলেটা কে ইউ ক্যান আইডেন্টিফাই ফ্রম দ্য নেম এন্ড ফ্রম দ্য ফেস। এটা ভীষণ সহজ অ্যাপ্লিকেশন অফ আর্গোনমিক্স। ইটস এ ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন অফ আর্গোনমিক্স। যেটা স্মার্টফোনে যেটা করেছে, কিন্তু এখন যদি খুব গভীরভাবে ভাবি, ভীষণ গভীরভাবে ভাবতে থাকি যে আমি যদি ইংরেজি না বুঝি, আমি যদি ইংরেজিতে আমি জানি, তাহলে কি করে ডিজাইন ফর অল ব্যাপারটা আসছে, তাই না? আমরা সেই জন্য ভীষণ ইম্পর্টেন্স দিই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেন রিপ্রেজেন্টেশন বাই টেক্সট। যেমন আপনাদের বাড়িতে একটা সিলিং ফ্যান আছে, এবার সিলিং ফ্যানটা আনলেন, তার লিটারেচার খুললেন, সমস্ত কিছু টেক্সটে লেখা, অমুক করো, অমুক ধরো, অমুক করো। কিছুক্ষণ পর চেষ্টা করলেন, করার পর বন্ধ করলেন, ইলেকট্রিশিয়ান ডাকলেন, আবার ঠিক করলেন। কিন্তু যদি পুরোটা রিপ্রেজেন্টেশনটা পিক্টোরিয়াল হয়, then it will be very easy for you to identify in which way you have to fix the ceiling fan. Okay? Ceiling fan টা কি করে ফিক্স করবে, that will become very easy for you. তার মানে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটা সেটা টেক্সটের উপর দিয়ে যায়। যেমন এই যে আমাদের যেগুলো কমিউনিকেশন ডিজাইন বলি আমরা, these are all communication design. আপনারা কমিউনিকেট করছে মানুষের সঙ্গে মানুষ। ergonomics is a very important part in the communication design. আপনি এখানে একটা বিলবোর্ড তৈরি করলেন, সেখানে লিখলেন ছোট ছোট হাতে, যেমন অনেকে ক্লাস নিই না আমরা, ছোট্ট ছোট্ট করে বোর্ডে লিখছি। আমি ভাবি না আমার লাস্ট বেঞ্চে বসা ছেলেটা সে দেখতে পাচ্ছে। তার মানে আমি ঠিক মতো কমিউনিকেট করতে পারছি। ফন্ট সাইজ অফ দ্য ফন্ট, আমার মনে হয় যে আমি আগে না মানে আমার
এখন ফিল করি যে আগে আমি দেশ পড়তে পারতাম, কিন্তু এখন আমি দেশ পড়তে পারবো, লেখা করে ভীষণ ফন্ট করে ছোট, কিন্তু এখন আমি অদ্ভুত ব্যাপার আরো আনন্দ করতে পারি। কারণ আরো আনন্দর সেই মানে এটা সেখানেও দেশ আছে, সেই দেশটাকে এখন আমি আরো আনন্দ থেকে দেশ করি, সেই দেশটাকে আমি ফন্টটাকে বাড়াতে পারি। That's actually the technology and that is ergonomics. সেখানে আমি আমার ভিশনটাকে আমি সেখানে কনসিডার করছি, সেখানে আমার বয়সটাকেও কনসিডার করছি, কিন্তু ওই পত্রিকাটা সে বয়সটাকে কনসিডার করছে না। সেখানে যদি এরকম হতো ওখানে যদি বাড়াতে পারতাম তাহলে সেটা আমার কাছে অনেক বেশি কমফোর্ট হতো। তো এই জায়গাটা তার মানে একটা কন্টিনিউয়াস একটা ইন্টারাকশন, একটা ইন্টারাক্টিভ সিস্টেম চলছে। আমরা অনেক সময় ভাবতেও পারি, নাও ভাবতে পারি। এবং এই ইন্টারাক্টিভ সিস্টেমটা কার সঙ্গে রিলেটেড না, একটা ইউজার ফ্রেন্ডলি কন্ডিশন তৈরি করার জন্য। আজকে সব সুইচগুলির চেহারা আমি বুঝতে পারছি না কোন সুইচটা কি, সব সুইচগুলির চেহারাগুলির চেহারা আলাদা আলাদা, আমি চিনতে পারছি কোনটা কি। এই যে তারপরে সেটা ইউজার ফ্রেন্ডলি একটা সিস্টেম তৈরি করে। এখানে সমস্ত সুইচগুলির তলায় তলায় লেখা আছে নাম্বার, এখানে সমস্ত আলোগুলির উপর বা যেখানে ঝুলছে নাম্বার, আমি সহজে আইডেন্টিফাই করতে পারলাম। তার মানে আমরা একটা ইউজার ফ্রেন্ডলি সিস্টেম তৈরি করতাম। এই ইউজার ফ্রেন্ডলি সিস্টেম কেন তৈরি করতে পারলাম? টু মেক এ স্ট্রেস ফ্রি কন্ডিশন। তার মানে আমার আর বেশি সময় বেশি মাথা ঘামাতে হচ্ছে না। আর স্ট্রেস ফ্রি কন্ডিশন যখন করতে পারলাম তখন আলটিমেটলি আমি কমফোর্ট তৈরি করতে পারলাম। এবং কমফোর্ট মিন্স অ্যাসিস্ট্যান্স, মিন্স রিলিফ, মিন্স সাপোর্ট, মিন্স প্রোডাক্টিভিটি। আর সব থেকে বড় জিনিস যেটা, কমফোর্ট মিন্স আর্গোনমিক্স। যদি আজকে এই ঘরে বসে কেউ কমফোর্ট পায়, এই ঘরটাকে বলবো তাহলে সাম অ্যামাউন্ট অফ আর্গোনমিক্স ইজ ওভার হিয়ার। কেন? লেভেল অফ দ্য ইলুমিনেশন পারফেক্টলি। আমি সবসময় দরজা দেখাচ্ছি, খালি বাজে জিনিসগুলি আমরা কেন দেখি? আমার মনে আছে আমার একজন মাস্টারমশাই জাপানিরা এগুলো খুব ভীষণ বিভাগ, আমাদের বেদুল্লাহ জানে কাজু টাকা কবি, তিনি বলতেন, তিনি আমাকে বলেছেন, সোমনাথ কখনো খারাপ জিনিস তুমি দেখো না কোনো জায়গায়, তুমি ভালো জিনিসগুলিকে আইডেন্টিফাই করো। হয়তো সেখানে 99% ভালো জিনিস আছে কিন্তু 1% খারাপ জিনিস। তো আমি যখনই দেখি আমার ক্লাসে আমি জিজ্ঞেস করি তুমি ইভালুয়েট করো দিস ক্লাসরুম অথবা ইভালুয়েট করো দিস প্রোডাক্ট, ওরা সবসময় দেখে ওরা চেষ্টা করে খারাপটাকে খুঁজে বার। আর ভালোটাও তো আছে তার মধ্যে, যেমন এই প্রোডাক্টের মধ্যে সব থেকে ভালো জিনিস হলো এই সুইচটা সব থেকে বড়, এবং এটাকে আমি সহজে আইডেন্টিফাই করতে পারি যেটা দিয়ে আমি কি কাজ করছি। এই ঘরের মধ্যে সব থেকে ভালো জিনিস হলো লেভেল অফ দ্য ইলুমিনেশন ইজ পারফেক্টলি অলরাইট, এবং সব থেকে ভালো জিনিস হলো যে এর যে আপনার ভেন্টিলেশন মানে ভেরি অবশ্যই আর্টিফিশিয়াল ভেন্টিলেশন, কিন্তু যাই হোক আর্টিফিশিয়াল ভেন্টিলেশনটাও ভীষণ ভালো। কিছু ন্যাচারাল ইলুমিনেশনের ব্যাপার রাখা আছে সো দ্যাট ইউ ক্যান লুক মানে থ্রু দিস গ্লাস। আমার মনে আছে আমি অনেকগুলো অফিসে যখন আমরা আর্গোনমিক্সের সার্ভে করি তখন গিয়ে অবাক হয়ে যাই, সেই ঘরটা এয়ার কন্ডিশন রুম, কোনো জানলা নেই, একটা জানলা নেই, সে বাইরেটা দেখতে পারে না, এবং সেই ঘরে বসে সে 8 ঘন্টা কাজ করে যাচ্ছে কম্পিউটারে, স্ক্রিনের সামনে বসে কাজ করে যাচ্ছে, কোনো জানলা নেই। এই একটা জানলা দিয়ে আপনি বাইরে দেখতে পাচ্ছেন এবং অত দূর অব্দি দেখতে পাচ্ছেন। একটা সুন্দর রুলস আছে 20-20-20 রুলস, কম্পিউটার দ্বারা ইউজ করে, তাদের জন্য বলা হয় 20 রুলস মানে কি এভরি 20 মিনিটস ইউ হ্যাভ টু টেক 20 সেকেন্ড রেস্ট, এবং কি করবেন সেই রেস্টে ইউ হ্যাভ টু লুক 20 ফিট অ্যাওয়ে, 20 ফিট বাইরে আপনি তাকিয়ে দেখুন কি আছে সেখানে। যদি সেখানে 20 ফিটের বাইরে কিছু নেই, যদি মানে যদি দেয়াল থাকে, তাহলে আপনাকে সেখানে এমন একটা স্ক্রিন ধরান যেটাকে আপনার সুদিং হবে, আপনার চোখের আনন্দ। These are very simple rules, and this is actually example. So you should take some rest. Rest এর ভীষণ দরকার, যেটা আমার সবসময় মনে হচ্ছে, সবার মুখ দেখে এখন সেটাই মনে হচ্ছে রেস্ট ভীষণ দরকার। রেস্ট না পেলে কিন্তু কিছুই কাজ করা যাবে। And rest means comfort. Comfort means ঠিক আছে বাবা, ব্যাস হয়ে গেল, এই অবধি আমাদের দেখতে শেষ, কারণ দুটোর বেশি হয়ে গেছে। সবাই দুটো মাস এরপরে